তুই বস, আমি তাসদিদ আর মহিমাকে ডেকে আনছি। কেন? তাসদিদ আর মহিমা আমাদের সঙ্গে যাবে, বাকিরা আইমানের গাড়িতে করে যাবে। ও। স্নিগ্ধা গাড়ি থেকে নামার পর কোথা থেকে একটা মেয়ে এসে বলল, তুমি স্নিগ্ধা? জি। ও মাই গড, সিরিয়াসলি? তুমি বাস্তবে দেখতে খুব সুন্দর, কিন্তু এই বাদরটা বলতো তুমি নাকি কালী। আই মিন আমাদের সাথে বসলে ও তোমাকে ফোনে প্রায় সময় কালী বলে সম্বোধন করতো। হুম। বাই দ্য ওয়ে, আমার নাম মুনতাহিনা মহিমা। ও হচ্ছে তাসদিদ, আমাদের জিগরি দোস্ত। ই মিট উইথ হার। এবার চুপ কর জ্ঞানের দেবী। তুই চুপ থাক। স্নিগ্ধা, চলো আমরা ভেতরে গিয়ে বসি আর গল্প করি। হ্যাঁ চলুন। স্নিগ্ধা আর মহিমা গাড়ির ভিতরে বসে পড়ল। স্বর্ণা শ্রাবণের সামনে ছুটে এসে শ্রাবণকে জড়িয়ে ধরল। শ্রাবণ কিছুটা উসখুস করে সরিয়ে দিতে চাইলে বলল, শ্রাবণ, আমি না খুব এক্সাইটেড, আমরা সবাই মিলে অনেক মজা করব। শ্রাবণ, তোমার গাড়িতে কি জায়গা নেই? না, আমার কাজিন আছে গাড়িতে। তাই ওকে আইমানের গাড়িতে পাঠিয়ে দাও। ওকে আমি অন্য কোথাও পাঠিয়ে দিতে পারবো না, ও কাউকে চিনে না। তুমি চিনলে, ও একদম ওদেরকে চিনে না। শ্রাবণ, তোর এত মিষ্টি কাজিন থেকেও তুই আমাদের সাথে পরিচয় করালি না? খুব বাজে কাজ করলি তুই। তোকে পরিচয় করিয়ে দিলে তুই ওকে সব বাদরামও শিখিয়ে দিতি, সেই সুযোগ পেয়ে তাই শিখাইনি। দেখলে স্নিগ্ধা, এই শ্রাবণটা সব সময় হিংসে করে এই ধরনের কথা বলে আমার সম্বন্ধে। তুই আসিস আমার সঙ্গে কথা বলতে। আমি আর তোর সঙ্গে কথাই বলবো না। আমার ভবিষ্যৎ বউকে তোর সঙ্গে মিশতে দেব না, না হলে বেচারি সব দুষ্টু বুদ্ধি তোর থেকে শিখে যাবে। মহিমা শ্রাবণের কথাই ভেঙচি কেটে স্নিগ্ধার সঙ্গে গল্প করতে লাগলো। তাসদিদ কানে হেডফোন গুঁজে বসে আছে। তার এসব জার্নিতে এভাবে হেডফোন দিয়ে বসে থাকতে ভালো লাগে। প্রায় 7 ঘন্টার ব্যবধানে সিলেটের গ্র্যান্ড সুলতান রিসোর্টে গিয়ে পৌঁছল। গাড়ি থেকে সবাই নেমে পড়েছে। স্নিগ্ধা মহিমারা গাড়ি থেকে নেমে একপাশে দাঁড়িয়ে পড়ল। পরের গাড়ি থেকে স্বর্ণা, উৎপল, আয়মান, মৃত্তিকা নেমে গেল। সবাই মিলে রিসেপশনে এসে দাঁড়ালো। শ্রাবণ মেয়েদের জন্য আলাদা রুম এবং ছেলেদের জন্য আলাদা রুম নিল। হোটেল সার্ভিসম্যানদের হাতে লাগেজ আর ব্যাগগুলো ধরিয়ে দিয়ে তারা সবাই রেস্টুরেন্টে চলে গেল খাবার খাওয়ার জন্য। স্বর্ণা স্নিগ্ধাকে দেখে প্রশ্ন করল, তুমি শ্রাবণের কে হও? কাজিন। ও, খুব ছোট দেখতে তুমি। আর খুব মিষ্টি দেখতে। শ্রাবণের একটা কাজিন ছিল না? শ্রাবণ প্রায় সময় বলতো বাবা নেই মা নেই, একটা কাজিনের কথা প্রায় সময় শ্রাবণ বলতো। ও, তুমি সেই সোপর। শ্রাবণের বাড়ির লোকেরা খুব বড় মনের, না হলে একটা মেয়ে মানুষকে বাড়িতে রেখে ছোট থেকে মানুষ করা, এটা এখনকার যুগে একদমই দেখা যায় না। সত্যি আমি প্রাউড ফিল করি শ্রাবণের মতো একজনকে পেয়ে। মহিমা মনে মনে বলছে, বিচ কোথাকার সব সময়ে শ্রাবণের পিছনে পিছনে তারা ঘুরতেই হবে। মনে হয় শ্রাবণ তার একার। শ্রাবণ এখন এখানে থাকলে তার বউ নিয়ে এমন কথা কখনোই সহ্য করতো না। ভাগ্য ভালো শ্রাবণ এখানে নেই। মহিমা তাসদিদের কানের কাছে গিয়ে বলল, তাসদিদ, স্বর্ণাকে বলে দেই শ্রাবণ আর স্নিগ্ধার বিয়ের কথা। না, কিছুই বলিস না। স্নিগ্ধা যে স্কুলে পড়ে সেখানে ম্যারিড মেয়েদের একদম অ্যালাউ করে না, তারপর মাত্র 70s। অসহায় মুখ নিয়ে মহিমা বলল, শ্রাবণ আর স্নিগ্ধার ক্যারিয়ারের সমস্যা হবে। যা বলেছি তা কর, চুপ করে থাক। আয়মান স্নিগ্ধার সামনের চেয়ারে বসে স্নিগ্ধার দিকে কয়েকবার তাকিয়ে বলল, তুমি দেখতে ঠিক যেমন স্নগ্ধ, তোমার নামটাও স্নগ্ধা, একদম মিলে গেল। প্রতি উত্তরে স্নিগ্ধা কিছুই বলল না। সে খাবারের অপেক্ষা করলো। খেয়ে দিয়ে তারপর রুমে যাবে। তার মনে হচ্ছে স্বর্ণাটা খুব একটা বেশি সুবিধার না। আয়মান স্নিগ্ধার সামনে খাবারের মেনু ধরলো। স্নিগ্ধা যা খেতে চাই তা অর্ডার করবে সে। ভাইয়া, আমি এগুলো কিছুই খাবো না। শ্রাবণ ভাই আমার জন্য অর্ডার করেছেন। আমরাও তো আছি। থ্যাঙ্কস, কিছুই অর্ডার করতে হবে না। বলতে বলতেই শ্রাবণ এসে পড়লো ওয়েটারকে সাথে নিয়ে। স্নিগ্ধার হাতে সে একটা ডাবের পানি ধরিয়ে দিয়ে বলল, নে, তুই তো আবার অসুস্থ হয়ে পড়বি, এটা খা। স্বর্ণার কাছে শ্রাবণের স্নিগ্ধার প্রতি কেমন একটা কেয়ার ভাব লাগছে। স্নিগ্ধা খাবার খেয়ে মহিমার সঙ্গে একসাথে আলাদা রুমে চলে গেল। মৃত্তিকা আর স্বর্ণা আলাদা রুমে এসেই স্নিগ্ধা শাওয়ার নিয়ে নিল। চেয়েছিল শাওয়ার নিয়ে তারপর খাওয়া দাওয়া করবে,
কিন্তু শ্রাবণ আগেই খাওয়ার ব্যবস্থা করে দিল, তাই বাধ্য হয়ে খেয়ে নিতে হলো। 5 তারকা রিসোর্টটি দেখতে যেমন সুন্দর তেমনই তার পরিবেশ। স্নিগ্ধা খুব ভালোভাবে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। এসে দেখলো মহিমা ফোনে কথা বলছে। স্নিগ্ধা সেখানে না দাঁড়িয়ে ব্যালকনিতে চলে গেল। দাঁড়িয়ে অবাক হয়ে গেল সে। নিচে থেকে দেখা যাচ্ছে শ্রাবণরা সবাই সুইমিং পুলে সবাই মিলে দুষ্টুমি করছে। তাদের দিকে তাকিয়ে সে এবার পরিবেশটা উপভোগ করতে লাগলো। স্তরে স্তরে সাজানো চা বাগান, পাহাড়ের খাঁজে খাঁজে যেন সাজিয়ে রেখেছে বাগানগুলো। প্রকৃতি এত সুন্দর কেন, হারিয়ে গেলেও যেন আফসোস হবে না। বিকেল গড়িয়ে আসছে প্রায়। স্নিগ্ধা রুমে এসে আবার শুয়ে পড়ল বিছানায়। ঘুম আসছে তার, আর একটু ঘুমোতে হবে। জানো বাবা কখনোই আমাকে আসতে দিত না, একা একদমই ছাড়তে চাইতো না। আমি বলেছি বাবা শ্রাবণের সঙ্গে যাব, আরও অনেকেই আছে। জানো বাবা শ্রাবণকে খুব পছন্দ করে। বাবার মনে হয় শ্রাবণ খুব ভালো ছেলে, আর আমার বেস্ট ফ্রেন্ডদের তালিকায় শ্রাবণ ফার্স্ট বয়। তোমার কোনো বেস্ট ফ্রেন্ড আছে? না, আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই, মানে ছেলে বেস্ট ফ্রেন্ড নেই। আর তাছাড়া এমনি কয়েকজন ছিল ক্লাসের, ওদের সাথে পড়া নিয়ে আলোচনা হতো। ও তো বয়ফ্রেন্ড নিশ্চয়ই আছে। আমি আর বয়ফ্রেন্ড? ইম্পসিবল, আই হেট রিলেশনশিপ। নিজেই রিলেশনে আসো? বিড়বিড় করে মহিমা বলল। রিলেশনের আগে প্রত্যেকটা মেয়ের জীবনে নিজের পথ তৈরি করা উচিত। জীবনের মোড় সব সময় এক থাকে না, যে কোনো সময় জীবনের মোড় ঘুরে যেতে পারে। আজ যে সময়টা আমি বয়ফ্রেন্ডের বা হাজব্যান্ডের পেছনে ঘুরে ঘুরে কাটিয়ে দিব, এমন এক সময় হবে যে সে আমাকে ছেড়ে চলে যেতে পারে। অথবা দেখা গেল সম্পর্কে ফাটল ধরলো, তখন তুমি কার উপর নির্ভরশীল হবে? জীবনসঙ্গী সব সময় তোমার ছায়া বা কায়া হয়ে থাকবে এমনটা তো নয়। সবাই সবসময় পাশে থাকবে এমনটা নয়। তোমার খুব বুদ্ধি আছে, বোঝা যায়। যে বয়সে মেয়েরা আবেগে ভেসে বেড়ায় সে বয়সে কমল হাতে নিচ্ছ। যাক, শ্রাবণ তার কাজিনের সঙ্গে প্রাউড ফিল করবে একদিন নিশ্চিত। দোয়া করো আমার জন্য। অবশ্যই। দরজায় নক করতেই মহিমা দরজা খুলে দিল। শ্রাবণরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে। শ্রাবণের কাঁধে গিটার ঝুলানো। চিরচেনা হাসিতে শ্রাবণ বলে উঠল, তা দুজনে মিলে গল্প শেষ হলে এবার কি আমাদের সঙ্গে আসবেন? কোথায় যাব? জি, আপনাদের দয়ায় আমি এবং আমরা নিচে বারবিকিউ পার্টির আয়োজন করেছি। যদি মহিমা বেগমের একটু দয়া হয় তাহলে আপনি আমাদের সঙ্গে আসতে পারেন। মহিমা প্লিজ টাইম ওয়েস্ট করো না। শ্রাবণ আমাদের জন্য এত বড় আয়োজন করেছে, সত্যি খুব ভালো লাগছে শ্রাবণ তোমার সঙ্গে এসে। স্বর্ণা একদম গদগদ হয়ে শ্রাবণকে বলল। মহিমা একটা ভিঞ্চি গেটে স্নিগ্ধার হাত ধরে চলল। রিসোর্টের যে পাশে সুইমিং পুল সেই দিকেরই একটা কোণে শ্রাবণ ম্যানেজারকে বলে একটা বারবিকিউ পার্টির আয়োজন করেছে। সবাই মিলে ঘাসের উপর বসে পড়ল। শ্রাবণ গিটার নিয়ে বসেছে। স্বর্ণা সবাইকে পাশ কাটিয়ে শ্রাবণের সঙ্গে বসে পড়ল। তারপর শ্রাবণের হাত জড়িয়ে ধরে বসে পড়ল। শ্রাবণের দিকে চেয়ে বলল, শ্রাবণ তোমার মনে আছে ইউনিভার্সিটি ফাংশনের প্রায় কয়েকদিন আগে তুমি তোমার পছন্দের গানটা মাঠে বসে গেয়েছিলে? স্যাররা তোমার কণ্ঠে গানটা শুনে তোমাকে গাইতে কত করে বলেছিল, তুমি ফাংশনে গাইতে চাইলে না। পরে মাহিন স্যার রেগে গিয়ে তোমাকে বলেছিল তুমি যদি গান না গাও তাহলে স্যার তোমার ম্যাথের খাতায় রসগোল্লা দিয়ে দিবে। তারপর তুমি গান গেয়েছিলে ফাংশনে। মনে থাকবে না কেন? মনে থাকারই কথা। হঠাৎ এই কথার মানে? তুমি আবার সেদিনের মতো গানটা গাও না প্লিজ। শ্রাবণ স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, তুমি যখন বলবে আমি একটা না 1000টা গান গাইব। ও সুইট, প্লিজ গাও। শ্রাবণ স্নিগ্ধার দিকে তাকিয়ে তারপর সবার দিকে ফিরে বলল, কি গাইব? বলতেই শ্রাবণের মোবাইলে রিং হলো। সে উঠে চলে গেল। ঢং, গিটার কাঁধে নিয়ে বসে আছে, আবার প্রশ্ন করছে গাইবে কিনা। মহিমা বলেই ভিঞ্চি কাটল। তাসদিত মহিমার দিকে চিপসের প্যাকেট ধরিয়ে দিল। তারপর তার পাশে বসে পড়ল। স্নিগ্ধা তাসদিদের দিকে তাকাতেই তাসদিত স্নিগ্ধার দিকে হেসে তার হাতে দুটো ডেরি মিল্ক ধরিয়ে দিয়ে বলল, এগুলো তোমার? স্নিগ্ধা ডেরি মিল্কগুলো নিয়ে কৃতজ্ঞতার স্বরে হাসি দিল। আয়মান স্নিগ্ধার পাশে বসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে, চাঁদের আলোয় চাঁদকুমারী মনে হয়। তাই নাকি? জানা ছিল না তো। নিজের সৌন্দর্য কি মানুষ নিজে ধরতে জানে? অন্যরাই তো জানে তার সৌন্দর্যের কথা। এই যেমন তুমি হয়তো নিজেকে তেমন সুন্দর ভাবো না।
বা গুণীও ভাবতে পারো না, কিন্তু অন্যরা ঠিকই তা দেখতে পারে। কি ভুল বললাম? না। তোমার ফেসবুক আইডি আছে? না। হোয়াটসঅ্যাপ? নো, কিছুই নেই। হোয়াট কিছুই নেই মানে ফোন চালাও কি করে তুমি? আমি তো ফোনই চালাই না। তুমি ফোন চালাও না? মজা করছো রাইট? সত্যি শ্রাবণ ভাইয়ার কাছে মাঝে মাঝে ফোন পাই। তোমার নিজের সেলফোন কিনে নিতে পারো না? শ্রাবণ ভাই বলেছে আমার পরীক্ষা ভালো হলে নতুন মোবাইল কিনে দিবে। আমি যদি তোমার মোবাইল কিনে দেই? আমি মোবাইল চাই না। বাট আমার মনে হয় তোমার মোবাইল ইউজ করা উচিত, বিকজ আই লাইক। ওই শালা এইদিকে আয় বেটা, যেইখানেই যাস সেইখানেই মাইয়া মানুষের সঙ্গে বইসা থাকোস। একটু জীবনটারে উপভোগ কর বলেই দুটো কিল দিয়ে দিল উৎপলক। যা বাক, সব জায়গায় তুই আমার পিছনে পড়ে থাকিস। ভাইরে, জায়গা বুঝে ফ্ল্যাট করতে হয়। উৎপল চুপ কর হারামি। উৎপলকে টেনে নিয়ে গেল আরমান। এই উৎপলটা সব সময় সব জায়গায় একটা গন্ডগোল পাকাবেই। শ্রাবণ গান গাইতে গাইতে গিটার নিয়ে বসে গেল। ইয়ে, সবাই হাততালি দিচ্ছ না কেন? হাততালি দাও। শ্রাবণ ভীষণ ভালো হয়েছে। এই তোমাদের মধ্যে একজন গান গাও তো। এই তোমার নাম কি স্নিগ্ধা? তুমি একটা গান গাও তো দেখি। আমি গান পারি না। এই গান পারবাও না? স্বর্ণা নাক ছিটকিয়ে বলল। মহিমা স্নিগ্ধাকে ধাক্কা দিয়ে বলল, ও কিন্তু মানুষ সুবিধার না। ও একেবার কারো খুদ ধরে মজা পেলে বারবার তার দুর্বল জায়গায় আঘাত করে। তুমি নিশ্চয়ই চাও না কেউ তোমাকে আঘাত করুক। স্নিগ্ধা মহিমার দিকে তাকালো। তার কথা শুনে সত্যিই তো সে তো দুর্বল নয়। স্নিগ্ধা শ্রাবণের সামনে দাঁড়ালো। কি কোনো সমস্যা? ভাইয়া গিটারটা লাগবে। গিটার লাগবে? শ্রাবণ গিটার দিতেই স্নিগ্ধা গিটারটা হাতে নিয়ে গাইতে শুরু করলো। ও তোতা পাখির এ শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও, ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা চলে গেল, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে নাও তোতা পাখিরে। স্নিগ্ধার গান শুনে সবাই মুগ্ধ হয়ে শুনছিল। আবার মায়ের গান শুনে সবাই কেমন ইমোশনাল হয়ে গেল। স্বর্ণা সবার দিকে তাকিয়ে বলে উঠল, ও প্লিজ, তোমরা বেড়াতে এসেছো এখানে, এসে পরিবেশটাকে একদম গুমুট করো না তো। একজন ইমোশনাল গান গাইলো আর অমনি সবাই মিলে কাঁদতে শুরু করে দিলে। ডিসগাস্টিং। শ্রাবণ স্নিগ্ধার দিকে চেয়ে আছে। এত সুন্দর করে মেয়েটা গান গাইতে পারে তার জানাই ছিল না, অথচ মেয়েটা গান করেই না। অবশ্য সে কখনো গান পারে বা স্নিগ্ধার ভিতরে থাকা হিডেন ট্যালেন্টগুলো যাচাই করেনি। এখন পর্যন্ত স্নিগ্ধার পড়া আর স্নিগ্ধার চালচলনেই নজর দিয়েছে। এই তাসদিদ, কি? দুজনের জুটিটা খুব ভালো না রে? কোন সুজন? স্নিগ্ধা আর শ্রাবণের। হুম। দুজনই গানের মানুষ, দুজনই ঝগড়ুটে। একজন টক মিষ্টি, একজন ঝাল। স্নিগ্ধাটা একদম অবুঝ। স্নিগ্ধা তোর থেকে ভালোই আছে। তুই তো এত বড় মেয়ে হয়ে বুঝিস না কে তোকে চায়। কে যায়? থাক, আর জানতে হবে না। সারা রাত সবাই মিলে হই হুল্লোড় করে ঘাসের উপরে বসে গল্প করলো। খেয়ে দিয়ে যে যার রুমে চলে গেল। স্নিগ্ধা মামির সঙ্গে ফোনে কথা বলে বিছানায় শুয়ে পড়ল। মহিমাও বিছানায় বসতে চাইল, কিন্তু দরজায় নখ হতেই তার শোয়া হলো না। দরজা খুলেই দেখলো শ্রাবণ দাঁড়িয়ে আছে। কি যাই? আমার বউ কই? বরের একদম সইছে না। তোর বউ ঘুমায় রে পাগল। কেন এসেছিস, কিছু বলবি? শ্রাবণ মাথা চুলকে লাজুক হেসে বলল, কিছু না, এমনি। কোনো সমস্যা হলে বলিস। তোকে বলতে হবে কেন? হোটেল সার্ভিসম্যানরা আসে না? বেশি কথা বলিস না, যা ঘুম দে। আর দরজা ভালো করে লক করে ঘুমিয়ে নিস। আচ্ছা। ঘুম ভেঙে গিয়েছে স্নিগ্ধার। পরপর দুবার মোবাইলের রিং হতেই মোবাইল তুলে নিয়ে দেখলো শ্রাবণের ফোন, তাও মহিমার ফোনে। মহিমাকে জাগিয়ে ফোন ধরিয়ে দিল সে। ঘুম জড়ানো কণ্ঠে মহিমা ফোন ধরতেই ওপাশ থেকে শ্রাবণ বলল, কি রে, এখনো ঘুমিয়ে আছিস? তোর মতো বউ যার কপালে থাকবে তার কপাল খুব খারাপ। আনরোমান্টিক বউ হবি তুই। ও শালার কপাল পুড়ে কয়লা হয়ে যাবে। চুপ কর শ্রাবণ, না ঘুম ভাঙ্গিয়ে ডায়লগ দিচ্ছিস। তাড়াতাড়ি নিচে আয় স্নিগ্ধাকে নিয়ে। কেন? এত প্রশ্ন করিস না। কিসের জন্য তোদের এনেছি ভুলে গিয়েছিস? তাড়াতাড়ি দুজনে মিলে নিচে আসবি। আমি তাসদিদ নিচে আছি। মহিমা আর স্নিগ্ধা রেডি হয়ে নিচে নেমে গেল। শ্রাবণ আর তাসদিদ
দুজন বাইরে দাঁড়িয়ে কথা বলছে। শ্রাবণের দিকে তাকিয়ে বলল, তুই তোরটারে নিয়ে ওই দিকে দাঁড়াবি, আমি আমারটারে নিয়ে ঘুরে আসব। কেউ যদি আসে তাহলে ফোন করে জানিয়ে দিবি। স্নিগ্ধার মহিমা সামনে আসতেই শ্রাবণ স্নিগ্ধার হাত ধরল। স্নিগ্ধা মহিমার দিকে তাকালো আর চোখে একবার তাসদিদের দিকে তাকালো। স্নিগ্ধার কেমন লজ্জা করে উঠল। স্নিগ্ধা শ্রাবণের হাত ছাড়িয়ে নিতে চাইলে শ্রাবণ বলল, কি সমস্যা? এমন করছেন কেন? দেখেছেন আপু আর ভাইয়া চেয়ে আছে কিভাবে দুজনে। ওদের ভাবাভাবি দিয়া আমি কি করবো? আমার বউয়ের হাত আমি ধরছি, তুই এত চিন্তা করিস না, হাট আমার সাথে। আরে ওনারা তো জানে আমরা কাজিন। কে বলেছে তোকে? ওদেরকে আমি জানিয়েছি আমরা বিবাহিত, শুধু অন্যরা জানে না। উৎপল, মহিমা, তাসদিদ ওরা সব জানে। ও আপনারা সব জানেন আর আমাকে জানাননি? সব তোকে জানাতে হবে, চল। বলে স্নিগ্ধার হাত ধরে পাশের একটা চা বাগানে হাঁটতে লাগলো তারা। শ্রাবণ স্নিগ্ধার হাত ধরে হাঁটতে হাঁটতে এসে পড়লো চা বাগানের ভিতর। স্নিগ্ধা পাহাড়ের টিলায় চড়ে উঠছে শ্রাবণের হাত ধরে। নয়ন আভিরাম সৌন্দর্যে ঘেরা চায়ের বাগান। স্নিগ্ধার হাত ধরে শ্রাবণ বলল, তুমি বাগানের ধোয়া ওঠা কচি পাতার চায়ের মতো, তোমার গন্ধে আমার রন্ধ্রে আর শির দ্বারাই শীতলতা বয়ে যায়। তুমি শ্রাবণের স্নিগ্ধ সন্ধ্যার মতো এক কাপ সুবাসিত চা। স্নিগ্ধা শ্রাবণের দিকে অবাক হয়ে চেয়ে আছে। স্নিগ্ধার দিকে চেয়ে আছে শ্রাবণ। মুচকি মুচকি হাসি তার মুখে। স্নিগ্ধার মুখ পুরো হা হয়ে গেছে। শ্রাবণ স্নিগ্ধার সামনে তুড়ি মেরে বলল, তা মিসেস স্নিগ্ধা, কোথায় হারিয়ে গেলেন আপনি? আমি ভাবছি এই কবিতাটা কার। যার কবিতাই হোক, এমন মুহূর্তে এমন একটা কবিতাই তুই আমি দুজনই আছি, সেই কবিতাই তো স্মরণ করব বল। এত এত রোমান্টিক যে আজ। স্নিগ্ধা অন্যদিকে ফিরে কথাটা বলল, রোমান্টিকতাকে দেখিস না, উপভোগ কর এই মুহূর্তটাকে। চল আয় আমার সাথে। দুজনে হাঁটতে হাঁটতে বাগানের মধ্যে এসে দাঁড়ালো। শ্রাবণের হাতে রাখা স্নিগ্ধার হাতটাকে আরো জোরে আঁকড়ে ধরে বলল, ভালোবাসার মানুষটাকে সবচেয়ে অনুভব করা যায় কখন জানিস? নীরব নির্জন জায়গায় যখন তুই কোনো গভীর জঙ্গলে হারিয়ে গেলি, তখন বারবার সেই স্মৃতিগুলো মনে পড়বে। স্নিগ্ধার চোখে হাত দিয়ে বলল, এখন চোখটাকে চুপচাপ বন্ধ কর, অনুভব কর আমি তোর সামনে, বা এই চোখ দুটাও ধরিনি একদম একা, তুই এই টিলায়। ভাবতে থাক এতটা বছরের কোন মুহূর্তটা তোর জীবনের শ্রেষ্ঠ, কোন মানুষটার মুখ বারবার তোর সামনে আসে। স্নিগ্ধা কিছুটা চোখ বন্ধ করলেও পরবর্তী সময় পারল না। তার কিছুই মনে পড়ছে না তেমন বিশেষ মুহূর্ত। শ্রাবণের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত, মামির সঙ্গে বা তার নানা নানির সঙ্গে কাটানো মুহূর্ত। শ্রাবণের সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুব দুষ্টু মিষ্টি ছিল। হেসে দিল স্নিগ্ধা। শ্রাবণ হাসি দেখে চোখ থেকে হাত সরাতেই স্নিগ্ধা শ্রাবণের দিকে তাকিয়ে হেসে বলল, আপনিও না? কোথায়? তেমন কিছুই তো দেখলাম না। সত্যি কি দেখিসনি? স্নিগ্ধা পাশে থাকা একটা জংলি ফুল শ্রাবণের কানে গুঁজে দিয়ে ফুল নিয়ে শ্রাবণের সামনে নিয়ে এসে বলল, না দেখিনি তো, এমন কোনো সুন্দর মুহূর্ত তো পাইনি। পাসনি? না। তুই এখন আমার সামনে থেকে যা। শ্রাবণের মাথা খারাপ হয়ে গেছে। কি সুন্দর একটা পরিবেশ। এই সময়টা সে খুব আশা করেছিল। স্নিগ্ধার মনে যদি তার জন্য কোনো অনুভূতি থাকে তা হয়তো সে বের করতে পারবে, কিন্তু স্নিগ্ধার মনের জায়গায় তো সে পায়নি। স্নিগ্ধা শ্রাবণের গাল দুটো টেনে বলল, এখন আপনাকে কেমন লাগছে জানেন? জংলি ফুল বানু, থুকু, জংলি ফুল বাবু। পাহাড়ের ছোট ছোট টিলার ভাঁজে চা বাগানের মধ্যে গহীন অরণ্য, ওখান থেকে একটা জংলি ভুল ক্রমে পথ হারিয়ে লোকালয়ে এসে পড়েছে। কানে তার জংলি ফুল। তবে রে, বলেই শ্রাবণ স্নিগ্ধার পিছনে ছুট লাগালো। স্নিগ্ধা দৌড়ে দৌড়ে একদম নিচে নেমে যাচ্ছে। শ্রাবণ দৌড়ের গতি কিছুটা কমিয়েছে, কারণ স্নিগ্ধা তার সাথে পারবে না। ছুট লাগাতে গিয়ে আঘাত পেয়ে শেষে আরেক বিপদে পড়তে হবে। কিছুটা দৌড়ে শ্রাবণ স্নিগ্ধার হাত ধরে বলল, আর দৌড়াতে হবে না। দুজনে কিছুটা পথ হেঁটে সামনে এগুতেই দেখলো একটা ছোট্ট চায়ের দোকান। এমন চায়ের বাগানে ঘেরা পথে ছোট্ট টঙের দোকানটা দেখে শ্রাবণের খুব হলো। সকালে ধোয়া ওঠা চাটা সে এখানেই পান করবে। 2 কাপ চা অর্ডার করে 1 কাপ চা স্নিগ্ধাকে দিয়ে আরেক কাপ চা সে নিয়ে নিল। স্নিগ্ধা একটু চাটাকে খুব মজা করেই খেলো। না, আজ আর তার খুব একটা খারাপ লাগলো না।
অথচ অন্য সময় সে বাইরে দুধ চাটা তেমন খেতে পারত না। একদম লাল রঙা লেবু চা তার পছন্দের তালিকায় চা হিসেবে। সকালটা দুজনে মিলে রওনা দিল রিসর্টে। রিসর্টের কাছাকাছি এসে দেখল তাসদিদ আর মহিমা দুজনেই দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা আর শ্রাবণ সামনে যেতেই দুজন দুদিক থেকে কাছাকাছি এসে দাঁড়ালো। স্নিগ্ধা বা শ্রাবণ কারোরই বোধগম্য নয় দুজনের মধ্যে কি হয়েছে। খুব তো দুজন কথা বলছিল নিজেদের মধ্যে। রিসোর্টের ভিতরে যাওয়ার পরই দেখল স্বর্ণা রিসেপশন থেকে দৌড়ে আসছে। শ্রাবণের সামনে এসে দাঁড়িয়ে বলল, শ্রাবণ, কোথায় গিয়েছিলে তুমি? আমি তোমাকে কোথায় না খুঁজেছি। এমনি বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়েছিলে, আমি নিলে না কেন? স্বর্ণা, তোমাকে কি করে নিয়ে যাই বলো তো? স্নিগ্ধার মন খারাপ ছিল। কাজিন হিসেবে আমার দায়িত্ব ওর মন ভালো করা। সঙ্গে ওরাও গিয়েছে? হ্যাঁ, ওরাও গিয়েছে সঙ্গে। তোমরা সবাই মিলে বাইরে গেলে, আমাকে নিলে না সঙ্গে। কি সমস্যা হতো শ্রাবণ আমাকে নিলে? সবসময় তুমি আমাকে অবহেলা করো। শ্রাবণ মনে মনে বলছে, প্রথম থেকেই তুমি আমার জীবনে এমনি প্রবেশ করেছো। অবহেলা করার মতো বা তোমাকে প্রায়োরিটি দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমার। তুমি শরীরে আঘাত করে অসুস্থ হয়ে আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে এসেছিলে। এইসব বলতে বলতে শ্রাবণ জবাব দিল, এরপর ঘুরতে গেলে নিয়ে যাব তোমাকে। প্রমিস? প্রমিস। আইমান স্নিগ্ধার সামনে দাঁড়িয়ে বলল, হাই কিউটি। হাই। মন যা ভালো ছিল তা আপনাকে দেখে খারাপ হয়ে গেছে। কথাটা হেসেই বলে দিল স্নিগ্ধা। বললাম, হাসি জিনিসটা একটা অনুভূতির প্রকাশ। সবসময় যে হাসি হাসি ভাব থাকবে বা মন ভালো থাকবে তেমন কোনো কথা নেই। আসলে শত হলেও আমি মানুষ। সবসময় যে প্লাস্টিকে হাসি ঝুলিয়ে রাখতে পারবো তা তো নয়। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। হয়তো তোমার মোটো সুইং হচ্ছে, ব্যাপারটা না আসলে এই সময়কার মেয়েদের হুট করে মোটো সুইং হয়। ইট ইজ নর্মাল, কিন্তু তোমার উচিত কারোর সঙ্গে মন খুলে কথা বলার। কোনো ভালো সঙ্গী খোঁজো, তাকে সব শেয়ার করা। এই ক্ষেত্রে তুমি আমাকে সব বলতে পারো বন্ধু ভেবে। বলেই হেসে স্নিগ্ধার দিকে ফিরে তাকিয়ে দেখলো স্নিগ্ধা পাশে নেই। আশেপাশে তাকিয়ে দেখলো সে। চোখ পড়ল মহিমা আর উৎপলের দিকে। স্নিগ্ধা উৎপলের সঙ্গে দুষ্টুমি করছে। উৎপল মহিমার চুল ধরে টেনে দিচ্ছে। আয়মান নিজের মনে হেসে দিল। মেয়েটা যতটা গম্ভীর দেখায় সে আসলে ততটা গম্ভীর না। উৎপল দুষ্টুমি করে মহিমার হাত ধরে বলল, প্রিয়া, আমায় ছেড়ে যেও না কখনো, ভুলে যেও না প্রিয়া। তোমার বিরহে আমার হৃদয়ের দমনেগুলো রক্ত সঞ্চালনা বন্ধ করে দেয়। বুক তখন ধকধক করে। একবার এই বুক ছুঁয়ে দেখো, মোবাইলের ভাইব্রেশনের থেকেও বেশি গতিতে ভাইব্রেট করেছে। স্নিগ্ধা উৎপলকে প্রশ্ন করল, কোন দিকে করছে? এই দিকে করেছে। এমনটা ঠিক যেন বলেছে। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। তুমি শুয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। বুকের বাঁ দিকটায় হাত দিয়ে দেখিয়ে উৎপল ভঙ্গিমার সাথে নিচে চলেছে। উৎপলের সাথে তাল মিলিয়ে স্নিগ্ধা ও উৎপলের সঙ্গে দুষ্টুমি করছে। শ্রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। স্বর্ণাও এলো তাদের মধ্যে। স্বর্ণা শ্রাবণের সঙ্গে নাচতে চাইলেও শ্রাবণ নাচতে চাইল না। পরে বাধ্য হয়ে স্বর্ণার সঙ্গে তাল মিলিয়ে নাচলো, তবে তা সম্পূর্ণ এমনি দুষ্টুমি করে, যাকে বলে নাচতে না জানলে উঠোন বেকা। স্নিগ্ধার দিকে দু একবার চোখ পড়তেই শ্রাবণ চোখ টিপ দিল, আর স্নিগ্ধা তাকে ভেঙচি কেটে দিল। শ্রাবণ প্রতি উত্তরে হেসে দিল। পুরোটা সকাল সবাই মিলে দুষ্টুমি করার পর যে যার রুমে গিয়ে তৈরি হয়ে নিল, কারণ একটু পরেই আবার তাদের জাফলং যেতে হবে। শ্রীমঙ্গলকে বলা হলো বাংলাদেশের চায়ের রাজধানী। প্রতি বছর এই অঞ্চলে হাজারো পর্যটক আসে। শ্রীমঙ্গল যে শুধু চা বাগান তাই নয়, এক টুকরো স্বর্গীয় উদ্যানের সৌন্দর্যের প্রতিচ্ছবি। আহা, নয়নাভিরাম সবুজে ঘেরা এই অঞ্চলটিতে চোখ জুড়িয়ে যায়। দুটো গাড়ি একসঙ্গে চলছে। গাড়ির জানালা খুলে রাখায় সাই সাই করে বাতাসের শব্দগুলো কানে কানে কত কিছু বলে যায়। শব্দগুলো বোবা হলেও এর শব্দের ধরনগুলো যেন বলছে, এসো হারিয়ে যাও আমাতে, ডুবে যাও গভীরে, অতল স্পর্শে, রাঙিয়ে নাও নিজেকে, ছাড়ো গভীর থেকে বিষাক্ত নিঃশ্বাস, এসো আমার পক্ষে। স্নিগ্ধা পুরোটা সময় জানালার বাইরের দৃশ্যগুলো দেখতে ব্যস্ত ছিল। প্রকৃতির এই দৃশ্য তার মন ভরছে না। মনে হচ্ছে আরো হারিয়ে যেতে, ছুঁয়ে দিতে ইচ্ছে করছে তার। এত মধুর দৃশ্য, এত মায়া। প্রায় ঘন্টাখানিক বাদেই তারা সবাই জাফলং গিয়ে পৌঁছালো। জাফলংয়ের পথটা
খুব একটা সুন্দর না হলেও এর পরের দৃশ্যটা সবসময় মনে পড়বে স্নিগ্ধার। উঁচু নিচু টিলার পাশেই স্নিগ্ধার নজর পড়ল জাফলংয়ের পাশে ভারতের শেষ সীমানা। ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। চোখ ঘুরিয়ে স্নিগ্ধা সামনে তাকালো। টুরিস্টরা যে যার মতো দোকান থেকে কেনাকাটা করছে। শ্রাবণের ডাক শুনে তার সামনে যেতেই শ্রাবণ তাকে বলল, কি কিছু কিনবি? না। তাহলে সময় নষ্ট করিস না, এই তোরা সবাই আয়, ঘুরে তারপর আবার রিসর্টে ফিরতে হবে। খাড়া খাড়া সিঁড়ি বেয়ে নিচে নামছে সবাই। মহিমার পাশে তাসদিদ। শ্রাবণ হাঁটতে হাঁটতে গলায় ঝুলানো ক্যামেরাটা নিয়ে বেশ কয়েক ছবি তুলে নিচ্ছে। স্নিগ্ধা সিঁড়িগুলোতে খুব সাবধানে নেমে যাচ্ছে। স্নিগ্ধা হঠাৎ নামতে গিয়ে থেমে গেল সিঁড়িতে। শ্রাবণ ছবি তুলতে তুলতে হঠাৎ নিচে তাকিয়ে দেখলো সবাই নিচে নেমে গেছে। তাদের সবাইকে দেখে স্নিগ্ধাকে খুঁজলো ওদের মধ্যে। ওদের কারোর মধ্যেই স্নিগ্ধা নেই। শ্রাবণ চিন্তিত হয়ে উপরে তাকাতেই দেখলো স্নিগ্ধা উপরে দাঁড়িয়ে আছে। শ্রাবণ স্নিগ্ধাকে একবার ডাকলো। স্নিগ্ধা নিজের ড্রেসটাকে সেটিয়ে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। শ্রাবণ স্নিগ্ধার সামনে এসে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কিরে বল, নিচে চল, সবাই অপেক্ষা করছে। আমি যেতে পারবো না। কেন? বলবি তো কেন? কেন যেতে চাস না? আমার আসলে শরীর খারাপ। এই তো আসার সময় দিব্যি ঠিক ছিল, এখন কি হলো? শ্রাবণ স্নিগ্ধার হাত ধরতে চাইলে স্নিগ্ধা সরিয়ে নিল। শ্রাবণ স্নিগ্ধার ড্রেসে হাত দেওয়া হাতটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপরেই তার টনক নড়ল। স্নিগ্ধার মুখটা কেমন ছোট হয়ে গেছে। শ্রাবণ স্নিগ্ধার গায়ে জড়ানো ওড়নাটাকে ভালো করে ওর শরীরে পেঁচিয়ে স্নিগ্ধার পিছনে দাঁড়িয়ে বলল, তুই হাঁটতে থাক, আমি তোর পিছন পিছন আসছি, কেউ দেখবে না। এত এত পাকা কথা বলিস, এইটুকু জিনিস হাজব্যান্ডকে বলতে পারিস না? কোন যুগে পড়ে আছিস কে জানে। নিচ থেকে সবাই শ্রাবণ আর স্নিগ্ধাকে ডেকে যাচ্ছে তাড়াতাড়ি আসার জন্য, দেরি হয়ে যাবে। পাশের একটা রিসোর্টের একটা রুমে ম্যানেজারকে বলে স্নিগ্ধাকে রুমের ব্যবস্থা করে দিল। কিছুক্ষণ বাদে দরজা খুলে রুমে প্রবেশ করে প্যাকেটে কিছু নিয়ে এসে স্নিগ্ধার হাতে ধরিয়ে দিল। স্নিগ্ধার সামনে না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল সে। হাতে ধরে রাখা প্যাকেটটি নিয়ে স্নিগ্ধা খুব লজ্জায় পড়ে গেল। বিনা কথায় মানুষটা দূর থেকেই তার উপর নজর রেখেছে। আবার তাকে আলাদা করে নিজের সমস্যা উপস্থাপন করতে হয়নি, নিজেই বুঝে নিয়েছে। ভালোবাসার মানুষগুলো বুঝি এমনই হয়, না সম্পর্ক এবং দায়বদ্ধতার কারণে এমন দায়িত্ববান হয়ে পাশে দাঁড়ায় মাত্র। সব সময় কি এমন আগলে রাখবে তাকে? না সময় ফুরানোর সাথে সাথে ভালোবাসার মানুষটির কেয়ারগুলোও পাল্টে যায়। মনের মধ্যে একটানা যুদ্ধ করে সে হাতে থাকা ন্যাপকিনের প্যাকেটটার দিকে তাকালো। জীবনে হয়তো প্রত্যেকটা মেয়ে তার মতোই এমন স্বামী চাইবে, নয় সবাই চায়। আচ্ছা, এই ছোট ছোট কেয়ার করা, সবার সঙ্গে মিষ্টি হেসে কথা বলা মানুষটিকে সে কি নাম দিবে? স্নিগ্ধা মনটাকে শক্ত করে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে দেখলো শ্রাবণ দাঁড়িয়ে আছে বাইরে। শ্রাবণীর সামনে দাঁড়াতেই শ্রাবণী হেসে বলল, কিছু খাবি? জুস, ডাবের পানি? না। না বললে তো শুনবো না, চল খেয়ে নেই। অগত্যা বাধ্য হলো স্নিগ্ধা শ্রাবণের কথা শুনতে। দোকান থেকে একটা জুসের বোতল হাতে ধরিয়ে দিল স্নিগ্ধার। শ্রাবণ স্নিগ্ধার দিকে চেয়ে দেখল স্নিগ্ধা মাথা নিচু করে রেখেছে। শ্রাবণের মনে হলো নারীর লজ্জায় রাঙা মুখটি ও পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য, আর তা অবশ্যই প্রিয়তমার। দুজনে মিলে নিচে নামতেই স্বর্ণা সবাইকে পিছনে ফেলে একদম সিঁড়ির কয়েক ধাপ উপরে উঠে বলল, উফ শ্রাবণ, এত লেট করলে কেন? স্নিগ্ধার পিরিয়ড ছিল, হঠাৎ করেই এমন হয়েছে। এটা কোনো কথা? এই মেয়ে, তুমি ডেট জানো না? আশ্চর্য, এতটা নির্বোধ আজকাল কোনো মেয়ে হয়? স্মার্টনেস বলেও তো কিছু আছে। পিরিয়ড যখন তখন তো হয় না, ডেট অনুযায়ী হয়। তুমি কি সব সময় এরকম যেখানে সেখানে? স্বর্ণা, এটা পাবলিক প্লেস, পিরিয়ড যে শুধু ডেট দেখেই হবে তেমন কোনো কথা না। বিভিন্ন কারণে মান্থ মিস হতেই পারে, ও হয়তো দুর্বল তাই মান্থ মিস গিয়েছে। তাই বলে? জাস্ট শাট আপ। তোমার কি কোনো সেন্স নেই? কোথায় কি বলো সব ভুলে যাও। আর তাছাড়া ওর দোষ কোথায় আমাকে বলতে পারো? মান্থ মিসটা অনেক কারণে হয় স্বর্ণা, এইটুকু তুমি অবশ্যই জানতে। না জানার মতো কিছুই নয় এটা। হরমোনাল প্রবলেমের কারণে এমন হয়। বেশিরভাগ সময় রক্তশূন্যতার ফলে মান্থ মিস হয়। এই বিষয়গুলো নিয়ে দোষারোপ করাটা তোমার মতো স্মার্ট এডুকেটেড মেয়ের থেকে আশা করা যায় না স্বর্ণা। খুব স্মার্ট তুমি,
কিন্তু এখনও স্মার্টনেসটাকে আয়ত্ত করতে পারলে না। ভেরি স্যাড। একটা কিশোরী মেয়ের সঙ্গে যেভাবে রুড বিহেভ করেছো তুমি, আমাকে খুব ভাবাচ্ছে। তুমি কি আসলেই কোনো সুস্থ স্বাভাবিক মেয়ে? না হলে মেয়ে হয়ে একটা মেয়েকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে লজ্জা করলো না? মাথায় একবারও আসলো না একটা মেয়েকে নিয়ে যে মন্তব্য আজ আমি করছি, ঠিক সেম প্রবলেমে আমি নিজেও পড়তে পারি। স্বর্ণা, স্নিগ্ধাকে তুমি খুব একটা লাইক করো না, তা আমি তোমার এই ব্যবহারগুলো দেখেই বুঝেছি। কিন্তু এখন যা করলে তা একদম বেশি করেছো তুমি। তুমি জানো এখন যে কথাগুলো বলেছ তাতে আমার মনে হয় লোয়ার ক্লাসের মেয়েদের কাতারে ফেললেও একদম লোয়ার কোয়ালিটির মেন্টালিটি তোমার মধ্যে। শিক্ষিত সমাজের শিক্ষিত বীজই তো নেই। হাতে পায়ে বড় তো হয়েছ, পড়াশোনা করছো, তবে যে শিক্ষায় একজন আদর্শ মানুষ হওয়া যায় তাই তো রপ্ত করতে পারোনি। মানুষকে সম্মান দিয়ে কথা বলাই তোমার মধ্যে নেই। তুমি সম্মানের কি বুঝবে, আঘাতের কি বুঝবে? এতগুলো মানুষের সামনে তুমি ওকে অপমান করছো। এই জিনিসটা ভেবে দেখলে না তোমারও এমন একটা মুহূর্ত আসতে পারে? তুমিও তো ওর মতো মেয়ে। আজ ওর যা হয়েছে তা যদি 100-র মধ্যে 80% মানুষ যদি স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রক্রিয়া মেনে নেয়, তবুও তোমাদের মতো কিছু আতেল আর অসভ্য মূর্খরা জায়গায় দাঁড়িয়ে অপমান করে এই কথাটা বলবে, কারণ তারা নিজেদের জ্ঞানী ভাবে। আসলে জ্ঞানী লোকেরা মানুষের ভুল সামনে বা অপমান করে নয়, সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেয়। আফসোস, এইসব সমস্যায় বেশিরভাগই আতেলদের সামনে ভুগতে হয়। শ্রাবণ, তুমি আমাকে এতগুলো কথা বলতে পারলে? আমি লোয়ার কোয়ালিটি গার্লস থেকেও খারাপ? আমার মাঝে তুমি অসভ্যতা খুঁজে পাও? আমার মধ্যে তুমি কোনো ভালো দিকই কখনো পাওনি? তার মানে তুমি আমাকে কখনোই একজন ভালো মানুষ হিসেবে দূর একজন কাছের মানুষ হিসেবে ভাবোনি। যেখানে তুমি আমার বন্ধু হিসেবে আমার সম্পর্কে এত খারাপ ধারণা নিজের মধ্যে পুষে রেখেছো, সেখানে নিশ্চয়ই আমাকে কখনোই কাছের মানুষ ভাবোনি। না হলে অন্তত এতগুলো কথা তুমি আমাকে এভাবে বলতে পারতে না। আচ্ছা শ্রাবণ, তুমি কি কখনোই আমাকে ভালো মানুষ বা কাছের মানুষ বা এর থেকেও খুব কাছের কেউ কখনোই ভাবোনি? আমি তোমাকে সবসময় বন্ধু ভেবেছি, কখনোই কাছের মানুষ ভাবিনি। ও, এই স্নিগ্ধা তোমার খুব আপন? ও, এই স্নিগ্ধা তোমার খুব আপন? ও আমার কাজিন। ওর সাথে আমার সম্পর্কটা বন্ধুত্ব থেকেও বেশি। স্নিগ্ধাকে নিয়ে আজে বাজে কিছুই বলার তোমার রাইট নেই। স্নিগ্ধা যদিও বা আমার কাজিন হয়, তুমি আমার কে? আমি তোমার কে হই শ্রাবণ? আমি তোমাকে প্রশ্ন করছি, কে হও আমার? কে হও তুমি আমার, যে আমার কাজিনের সম্বন্ধে এমন মন্তব্য করো? ভার্সিটিতে 2-1 দিনের পরিচয়ে কথা বলতে শুরু করে দিলে। কথা বলতে বলতে একদিন হুট করে এসে বললে পছন্দ করো আমাকে। আমি নিষেধ করার পর তুমি সুইসাইড নোট সাজিয়ে সুইসাইড করতে তোমার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানে ঝুলতে চেষ্টা করলে। অথচ তুমি সেই মেয়ে যে কিনা কোনোদিন মাথায় ওড়না দেওয়া বাদ দিলাম, গলায় ওড়নাও ঝুলাতে না। তোমার ওই পাগলামোর ভয়ে আমি আমার বন্ধুদের প্ররোচনায় পড়ে এইসব সহ্য করে যাচ্ছি। স্নিগ্ধা শ্রাবণের দিকে অবাক হয়ে চেয়ে আছে। আর একবার স্বর্ণার দিকে ফিরে তাকালো সে। স্বর্ণার ছলছল চোখ এখন ঝর্ণার মতো বেয়ে চলেছে। স্বর্ণা হয়তো কল্পনাও করতে পারেনি শ্রাবণ এইভাবে তাকে অপমান করবে আর কথা শুনিয়ে যাবে। স্বর্ণা না জানলেও স্নিগ্ধা জানে শ্রাবণ এমনিতে এতটা সিরিয়াস না হলেও রাগলে মুখে যা এসে পড়ে তাই বলে দেয় সে। হয়তো এর থেকে কম রাগ হলে গালে 2-4 চর থাপ্পড় মেরে দিয়ে পরে কথা বলতো। পিছনে দাঁড়িয়ে দেখলো আইমান, মৃত্তিকা, উৎপল, মহিমা দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। এরা ঝগড়া দেখেও কিছু বলছে না, সব শুনেই যাচ্ছে আর তামাশা দেখে যাচ্ছে। স্বর্ণা শ্রাবণের এইসব মন্তব্য নিজের নামে শুনে লজ্জায় দৌড়ে উপরে চলে যাচ্ছে। সবার মুখ কেমন থমথমে হয়ে গেছে। কেন শ্রাবণ এতগুলো কথা শুনিয়েছে স্বর্ণাকে কেউ বুঝতে পারছে না। স্নিগ্ধাকে কিছু প্রশ্ন করেও কেউ বের করতে পারল না। স্নিগ্ধাও লজ্জায় পড়ে গেছে শ্রাবণের হঠাৎ করে এমন রিয়্যাক্ট দেখে। স্বর্ণাকে শ্রাবণ এতগুলো কথা শুনিয়ে দিবে সে ভাবতে পারেনি। তাসদিদ শ্রাবণের কাছে গিয়ে দাঁড়ালো। বুঝতে পারলো শ্রাবণ প্রচণ্ড রেগে আছে। কিছু বলার আগেই শ্রাবণ সবার উদ্দেশ্যে বলে উঠল, তোরা কি এখানে দাঁড়িয়ে থাকবি না এখন ঘুরতে যাবি? স্বর্ণা, কাঁদছো কেন? ওকে তুই কি বলেছিস? তোর এত কিছু জানতে হবে না, তুই তোর কাজ করতে যা।
ঘুরতে এসেছিস, ঘুরতে যা, ওর জন্য চিন্তা করে লাভ নেই। কেন চিন্তা করে লাভ নেই? সবাই ঘুরতে এসেছি আমরা। এখন আমাদের মধ্যে একজন মন খারাপ করে বসে থাকলে ভালো লাগবে বলো? তাহলে তুই গিয়ে ওর মান ভাঙা। আমি গেলাম ওদেরকে নিয়ে, আমার ভালো লাগে না এসব, সবসময় তামাশা লাগিয়ে রাখে। তাসদিদ আর কিছু বলল না, সে চুপচাপ গিয়ে নৌকায় চড়ে বসলো। তাসদিদ বসতেই সবাই মিলে নৌকায় বসে পড়ল। স্নিগ্ধা বসতে চাইল না। শ্রাবণ স্নিগ্ধার সামনে গিয়ে দাঁড়ালো। স্নিগ্ধা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভীষণ খারাপ লাগছে তার। একই সাথে বেড়াতে এসেছে স্বর্ণা, কিন্তু এখন স্বর্ণার এভাবে দল থেকে বেরিয়ে যাওয়া তার ভালো লাগছে না। স্বর্ণা তাকে প্রতিদ্বন্দ্বী ভাবলেও স্নিগ্ধা তো তাকে ভাবেনি। এখন কি তুই শোক পালন করবি? কি শোক পালন করব? শোক না পালন করে নৌকায় গিয়ে বস। স্বর্ণাপু, স্বর্ণার কথা তোর ভাবতে হবে না। স্বর্ণার বাপ ওকে একবার না 50 বার এখানে ঘুরিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু আমরা পারবো না। তোর হাতে সময় কম, আমার হাতেও সময় কম, দুজনই ব্যস্ত। এটা কেমন স্বার্থপরের মতো কাজ হলো না? এটা স্বার্থপরতা হয়নি, এটা ওর জন্য শাস্তি। এর পরের বার আমরা বিছানাকান্দি ঘুরে আসব, তখন ওকে সঙ্গে করে নিয়ে যাব। আজ ও এই রিসর্টে থাকুক। হালকা হালকা শীত, এখনো পুরোপুরি শীতের ছোঁয়া লাগেনি। এই সময় পানিটা বেশ পরিষ্কার থাকে। জুন জুলাই মাসে এই অঞ্চলে বৃষ্টি খুব বেশি হয়, তাই এখানকার পানিগুলো বেশ ঘোলাটে হয়। বৃষ্টির পানিতে পাহাড়ি ঝর্ণার স্রোত আর পাহাড়ের পলি মাটিগুলো পানিতে মিশে একদম ঘোলাটে বর্ণ ধারণ করে। সেই তুলনায় শীত মৌসুমে একদমই পরিষ্কার থাকে, তবে ঝর্ণাগুলোর আকৃতি একদমই কম হয়ে যায়। পানি কম এবং স্বচ্ছ বলে নিচের পাথরগুলোও বেশ পরিষ্কার দেখা যায়। নৌকা থেকে কিছুটা দূরে ভারতের মেঘালয় রাজ্যের ডোকি নদীর ব্রিজ। পাহাড়ের খাঁজে আর সৌন্দর্যের বৃদ্ধি যেন আরও বেশি হয়েছে এই বৃষ্টির কারণে। দুই দেশের সীমানায় ডোকি নদীর সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। চলন্ত নৌকা থেকে ডোকি ব্রিজের কিছুটা সামনে নেমে পড়ল সবাই। এই অংশটা ভারত বাংলাদেশের সীমানায় পড়েছে। একটু এগুলে বিএসএফ ঘাঁটি। এটাই বাংলাদেশের শেষ সীমানার প্রাচীর। বড় বড় পাথর আর স্বচ্ছ জলগুলো বেয়ে আসছে এদিকে। ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে একদম কেঁপে উঠল স্নিগ্ধা। শ্রাবণের দিকে তাকিয়ে দেখলো শ্রাবণ এখনো কেমন ধুম করে বসে বসে আছে নৌকায়। স্নিগ্ধার ভালো লাগছে না শ্রাবণের এমন চুপচাপ বসে থাকা। স্নিগ্ধা হাতে থাকা পানিগুলোর দিকে তাকিয়ে একবার ভাবলো ছুঁড়ে মারবে। মারলে যদি আবার তার উপর চড়াও হয়, না ছুঁড়েই দেখি। সব জল্পনা কল্পনাকে ফেলে স্নিগ্ধা শ্রাবণের গায়ে হাতের মুঠোয় থাকা পানিগুলো ছুঁড়ে মারল। শ্রাবণ প্রথমে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো কে মেরেছে পানিগুলো। সামনে তাকিয়ে দেখলো স্নিগ্ধা ওদিকে ফিরে বসেছে তার দিক থেকে। শ্রাবণ নৌকা থেকে উঠে পড়ল। স্নিগ্ধা ভাবলো শ্রাবণ তার উপর রাগ করেছে। স্নিগ্ধা তাই সেখান থেকে মহিমার কাছে ফিরতে গেলেই স্পষ্ট বুঝতে পারলো তার পিছনে পানির ছিটা পড়ছে। পিছন ফিরতেই শ্রাবণ হেসে বলল, আমি কারো ঋণ রাখি না। কেউ আমাকে 1 টাকা দিলে আমি তাকে 2 টাকা নয় 10 টাকা দিয়ে দিই। যেহেতু বেড়াতে এসেছি, যা আমার ভিজিয়ে ঋণ শোধ করতে চাই না। আমার জিনিস অন্যরা দেখুক তা অন্তত চাই না। স্নিগ্ধা অবাক হয়ে চেয়ে আছে। এই ছেলে একদম শুধরাবে না। ছুঁড়েছে পানি আর শোনালো কিনা এতগুলো কথা। শ্রাবণ স্নিগ্ধার দিকে ভ্রুকুচকে হাসলো। স্নিগ্ধা তাকে আবার ভেঙচি কেটে দিল। তা দেখে শ্রাবণ অট্ট হাসিতে ফেটে পড়ল। পানিগুলো কাছে পেয়ে স্নিগ্ধার দিকে ছুঁড়ে মারল। স্নিগ্ধাও কম যায় না, সেও শ্রাবণের গায়ে পানিগুলো ছুঁড়ে মারতে লাগলো। দুজনে কিছুক্ষণ দুষ্টুমি করলো। প্রায় ঘন্টা খানেক পর স্নিগ্ধারা জাফলং ঘোরাঘুরি করে সিলেট শাহজালাল শাহপরান মাজারে ঘুরে তারা সেখান থেকে আবার রিসোর্টে ফিরে সবাই। শ্রাবণ স্নিগ্ধাকে তার পাশের সিটে বসিয়ে দিল। রিসোর্টে যাওয়ার পর ক্লান্ত হয়ে যে যার রুমে চলে গেল। পরের দিন যথারীতি সবাই বিছানা কান্দিতে ঘুরে আসলো, তবে স্বর্ণা আর শ্রাবণের সঙ্গে কথা বলেনি। স্নিগ্ধার সঙ্গেও সে কথা বলেনি। অন্যদের সঙ্গে কথা বলে ওদের সাথে একসঙ্গে ঘোরাফেরা করেছে। এসবের মাঝে স্নিগ্ধার কিছুটা হলেও স্বর্ণার জন্য খারাপ লাগলো। স্বর্ণা যতটাই পাগলামো করুক, সে তো তার ভালোবাসার মানুষের জন্যই করেছে। আর তাছাড়া স্নিগ্ধাকে নিয়ে স্বর্ণার হিংসাত্মক কথাবার্তা স্নিগ্ধা তেমন একটা গায়ে মাখেনি। তবুও মনের কোণে একটু হলেও কেমন যেন একটা চিন্তা থেকে যায়। একদিন স্বর্ণা মৃত্তিকার সঙ্গে বসে কথা বলছিল। স্নিগ্ধা স্বর্ণার সামনে গিয়ে দাঁড়ালো। স্বর্ণা তখন স্নিগ্ধাকে দেখে সেখান থেকে উঠে যেতে চাইলে স্নিগ্ধা তার হাত ধরে বসিয়ে দিল। আপু প্লিজ উঠবেন না। স্বর্ণা স্নিগ্ধার কথা শুনে বসে পড়ল, তবে মুখটা অন্যদিকে ফিরালো।
আপু, তুমি কি আমার উপর রেগে আছো? তোমার উপর রাগ করতে যাব কেন? কে হও তুমি আমার? তুমি বেড়াতে এসেছো, আমিও এসেছি। তাহলে এড়িয়ে যাচ্ছ কেন? আমার ভালো লাগছে না তাই। আপনার ভালো না লাগাটাও নিশ্চয়ই আসলে আমি, কারণ আমার মতো ছন্নছাড়া মেয়েদের ভালো না লাগাটাই স্বাভাবিক। আমার এতে খুব একটা খারাপ লাগে না আপু। ছোটবেলা থেকেই আমি এগুলো তেমন একটা গায়ে মাখি না। কেউ কেউ আমাকে নিয়ে যা ইচ্ছে তাই বলুক, তাতে আমার খারাপ লাগে না। তবে কখন খারাপ লাগে জানেন? যখন কেউ আমায় এড়িয়ে যায়, কেউ যখন আমার সাথে কথা বলে না, জানেন আমার না তখন খুব কষ্ট হয়। আমি না সহ্য করতে পারি না। কোথাও একটা আমি তোমাকে বড় বোনের জায়গা দিয়েছিলাম, তুমি আমাকে কি ভাবো আমি জানি না, তবে আমি তোমাকে কখনো নিজের প্রতিদ্বন্দ্বী ভাবিনি। স্বর্ণা কিছুটা নড়ে চড়ে বসলো, তারপর স্নিগ্ধার দিকে ফিরে বলল, আমি তোমার উপর রেগে নেই। সেদিন যদি শ্রাবণ আমাকে কিছু না বলতো, আমি হয়তো অন্যায়টা করতাম। আমারই ভুল, আমি তোমাকে হেয় করতে পারতাম না। আমার দরকার ছিল এটার। ইটস ওকে স্নিগ্ধা, আমি তোমার উপর রেগে নেই। এতদিন যা ছিল তা আমার অপরাধবোধ ছিল। হাসি দিয়ে এই কথাটা বলল স্বর্ণা। স্নিগ্ধার সঙ্গে সেদিন থেকেই স্বর্ণার কথা বলা আবার শুরু। সিলেটে প্রায় 1 সপ্তাহ ঘোরার পর সবাই ঢাকায় চলে এলো। বাসে এসেছে প্রায় 3 দিন। নানা ভাই নাকি আবার অসুস্থ, তাই কাল বিকেলে ছোট মামা আর মামি চট্টগ্রামে ফিরে গিয়েছে। স্নিগ্ধাও যাবে, তবে সে আজ কলেজ থেকে বেরিয়ে বাসে এসে চট্টগ্রাম যাবে। তাই স্নিগ্ধা কলেজের জন্য রেডি হয়েছে। আজ কলেজে যেতে হবে তার। প্রায় সপ্তাহ খানেক পর কলেজে যাবে সে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলোকে ঠিক করে ক্রস বেল্টের উপর রেখে বেনুনিটা আবার ঠিক করে নিল। আয়নায় চোখ পড়তেই দেখলো একজন বই হাতে নিয়ে বইটার আড়াল থেকে বারবার তার দিকে তাকাচ্ছে। স্নিগ্ধা কপট রাগ দেখিয়ে পিছনে ফিরতেই শ্রাবণ ডান দিক থেকে সরে অন্যদিকে ফিরে তাকালো। স্নিগ্ধা শ্রাবণের সামনে গিয়ে তার হাত থেকে বইটা টান মেরে বলল, কি করছিলেন আপনি? আমার দিকে এভাবে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছিলেন কেন? আমি তো বই পড়ছিলাম। উফ, বইটা দিয়ে তাড়াতাড়ি, এখনো পড়া বাকি আছে। বই পড়ছিলেন না আমাকে দেখছিলেন? কোনটা করছিলেন? তোর এইসব ফালতু কথা আমাকে বলবি না, যেই না চেহারার স্ত্রী। তাই এখন আর আমাকে ভালো লাগে না? শোন, আমি তাহসানের মতো না, তোর সাথে ঢং করব। যা সর। কি বললে? ওর স্বর্ণা আপুকে খুব ভালো লাগে না? শ্রাবণ আমাকে নিলে না? শ্রাবণ আমাকে জানালে না? শ্রাবণ, আমি কি তোমার কাছের মানুষ না? খুব ভালো লাগে স্বর্ণা আপুর ঢঙ্গি মার্কা কথা শুনতে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে, তোর এত জলে কেন? তোর কি হিংসে হয় নাকি রে? তাহলে তো একটা গান গাইতে হয় রে তোর জন্য। কি যেন গানটা? আমার কেমন লেগেছিল, আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমি অন্য কারো হয়েছি কবে? আমি তো কাউকে সেই সুযোগটাই দিইনি। তোর বিএফ, তুই তো বললি তোর প্রেমিক আছে। স্নিগ্ধা এই কথার পরিবর্তে শ্রাবণ স্নিগ্ধাকে তার কাছে টেনে বসিয়ে দিল। তারপর তার ঘাড়ে মাথাটা রেখে স্নিগ্ধার হাত ধরে বলল, স্নিগ্ধা, ভালোবাসিস আমাকে? বলতে পারবো না। কেন? জানি না। আমি যদি তোকে ছেড়ে চলে যাই তখন বলবি? ধর আমার কিছু হয়ে গেল তখন? তুই তখন আমাকে হাজার খুঁজলেও আমাকে পাবি না। স্নিগ্ধা শ্রাবণের কথায় অবাক হয়ে তাকালো। কি বলছে এগুলো শ্রাবণ? স্নিগ্ধা শ্রাবণকে কিছু বলবে তার আগেই শ্রাবণ বেরিয়ে গেল ঘর থেকে। শ্রাবণ একদম একরোখা, কোনো কথাই ঠিকভাবে শুনে না। স্নিগ্ধা শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিল। রুম থেকে বেরিয়ে বুঝলো শ্রাবণ তাকে ফেলেই নিচে চলে গেছে। স্নিগ্ধাও মেন দরজায় লক করে বেরিয়ে গেল। নিচে দেখলো শ্রাবণ গাড়িতে বসেছে, কানে তার হেডফোন দেওয়া। স্নিগ্ধা গাড়িতে বসার পর হাই স্পিডে গাড়ি চালাতে লাগলো। স্নিগ্ধা একবার ডাক দিল, শ্রাবণ শুনল না। প্রায় কিছুক্ষণ সময় কাটার পর কলেজের সামনে নামিয়ে দিল শ্রাবণ। স্নিগ্ধা শ্রাবণের দিকে একবার ফিরে তাকালো, কিন্তু শ্রাবণ তার দিকে ফিরে তাকালো না। এই ছেলেটা এমন কেন? এর মেজাজ এত চড়া যে একটু থেকে একটু হলেই রেগে মেগে একাকার হয়ে যায়। স্নিগ্ধা কলেজের ভিতরে চলে গেল। বাসায় এসে স্নিগ্ধা কলেজ থেকে ফিরে গোসল করে নিল সে। মামির সঙ্গে ফোনে কথা বলে বিছানায় বসলো। আজ চোখ দুটো কেমন ঘুমে টাল হয়ে আছে। শ্রাবণ তাকে কলেজ থেকে বাসার নিচে নামিয়ে চলে গেছে আবার কোথায় যেন। স্নিগ্ধা শ্রাবণের সকালে বলা কথাগুলো ভাবতে লাগলো। শ্রাবণের ওই একটা কথা তার খুব খারাপ লেগেছে। এভাবে সে বলতে পারলো? স্নিগ্ধার বুঝি খারাপ লাগে না এমন কথা শুনতে? ঘুম ঘুম চোখে বিছানা থেকে উঠে পড়ল স্নিগ্ধা। চোখের 2 পাতা যেন খুলতে পারছে না। সে
খুব কষ্ট করে চোখ দুটো খুলে দেখলো চারদিক থেকে মসজিদের আজানের শব্দ আসছে। ব্যালকনির দরজা খুলে দেওয়া পর্দাগুলো উড়ে উড়ে দক্ষিণে শীতল হাওয়া ছড়িয়ে দিচ্ছে। এত সন্ধ্যা হয়ে গেল, অথচ শ্রাবণ কোথায়? হাতে ফোনটা নিয়ে দেখলো সত্যিই সন্ধ্যা 6টা বাজে। স্নিগ্ধা রুম থেকে বেরিয়ে পুরো ঘর জুড়ে দেখলো কোথাও নেই শ্রাবণ। হাতের ফোনটা নিয়ে কয়েকবার ফোন করতেই বুঝলো ফোনটা সুইচ অফ। কি হয়েছে আবার? সুইচ অফ কেন ফোনটা? স্নিগ্ধা সারা ঘরময় হাঁটতে লাগলো ব্যস্ত হয়ে। কাকে জানাবে সে? শ্রাবণ কোথায়? কে বলবে তাকে? হঠাৎ তার মনে হলো তাসদিদকে ফোন করে জেনে নেওয়া যাক। দুবার রিং হওয়ার পর অপর পাশ থেকে ফোন কল রিসিভ হলো। স্নিগ্ধার হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার উপক্রম। নিজেকে সামলেই বলে উঠল, কোন হসপিটালে? কখন এরকম হয়েছে? এখন জানালেন আপনি আমায়? আশ্চর্য, নাম্বার না থাকলে ওর ফোন থেকে কল করে জানাতেন। স্নিগ্ধা তাসদিদের সঙ্গে কথা বলে হসপিটালের ঠিকানা জেনেই নাম্বারটা কেটে দিয়েছে স্নিগ্ধা। হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের বেডে শুয়ে আছে শ্রাবণ। ডান হাতে ব্যান্ডেজ করা, চোখ দুটো বন্ধ করে শুয়ে আছে। কপালের খানিকটা ব্যান্ডেজ করা। ওয়ার্ডের ভিতরে ড্রেসিং করানোর জন্য ভিআইপি কেবিনে শিফট করা হয়েছে। স্নিগ্ধা তাসদিদকে ফোন করে জেনে নিল কেবিন নাম্বার। কেবিন 205 নাম্বার। কেবিনে ঢুকে দেখলো শ্রাবণ ভাঙা হাতটা বাম হাত দিয়ে ধরে রেখেছে। চোখ দুটো বন্ধ থাকলেও কুঁচকে রয়েছে। স্নিগ্ধা বুঝতে পারল শ্রাবণের ঘুম আসে না চোখের উপর আলো পড়লে। সে চোখের উপর হাত দিয়ে ঘুমায়। স্নিগ্ধা অন্যদের দিকে তাকিয়ে দেখলো তারা সবাই কথা বলছে। স্নিগ্ধাকে দেখে উঠে পড়ল উৎপল। স্নিগ্ধা শ্রাবণের সামনে গিয়ে তার চোখের উপর হাত দিল। ছায়া পেয়ে চোখ জোড়া খুলে ফেললো জট করে শ্রাবণ। আলো পড়লে ঘুম আসে নাকি? ছায়া পড়াতে চোখ খুলে স্নিগ্ধাকে একবার দেখে আবার চোখ বন্ধ করলো। কখন এলি? এই তো এখন এলাম। কি করে হলো এইসব? গাড়ি চালাচ্ছেন, রাগ দেখাবেন ভালো কথা, তাই বলে হাই স্পিডে? একবার নিজের কথা ভাবলেন না? নিজের না ভাবুন, মামির কথা ভাবলেন না? পরিবারের কারো কথা ভাবলেন না? আচ্ছা, আজ যদি অ্যাক্সিডেন্টে কোনো পরিবারের মানুষ মারা যেত? বন্ধ করেই বলল। উৎপল এগিয়ে এসে বলল শ্রাবণকে না বকাবকি করতে। শ্রাবণের কোনো দোষ নেই। গাড়ি থেকে নেমে রাস্তা পেরিয়ে অপর প্রান্তে আসতে নিলেই একটা বাস দ্রুত গতিতে এসে ধাক্কা দিয়ে যায় শ্রাবণকে। ডান পাশের হাতে গাড়ির ধাক্কায় হাড়ের জয়েন্ট নড়ে গেছে। ধাক্কায় পড়ে গিয়ে শ্রাবণের কপাল ছিলে গেছে খানিকটা। আপনি জানেন না উৎপলদা, আজ উনি গাড়ি হাই স্পিডে চালিয়েছেন। একটু কেয়ার করেন না উনি কারোর। আচ্ছা, বুঝেছি সব দোষ ওর। তুমি এখন জড়িয়ে নাও, ওকে দেখে রাখো। আমরা দেখে আসি ডাক্তার কি বলে। বেশি কিছু তো আর হয়নি, এই তো কিছু ওষুধ দিয়ে দেবে। এই তো কয়েকদিন পর সব ঠিক। এত চিন্তা করো না তুমি। হাতটা ধরে টান মেরে দিয়েছে। ব্যাস, বেটা 2 দিন পরেই দেখবে এই হাত দিয়ে ব্যাডমিন্টন খেলতে পারবে। আচ্ছা, দুজনে মিলে একটু গল্প গুজব করো। এখন চল সবাই। স্নিগ্ধা শ্রাবণের সঙ্গে বেডে বসেছে। শ্রাবণ এখনো কথা বলেনি। স্নিগ্ধা শ্রাবণের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেন এভাবে হাঁটতে গেলেন আপনি? একটু সাবধানে দেখে চলেও তো হাঁটতে পারতেন। মামা, মামি, নানা, নানুও তো কত টেনশন করতো বলুন। সবাইকে কি জবাব দিতাম আমি? আমাদের কথা একবারও ভাবলেন না আপনি? শ্রাবণ এখনো দুম করে বসে রয়েছে। চোখ দুটো খিচে বন্ধ করে রয়েছে। শুধু তার উপরের কষ্টগুলো দেখে গেল, ভিতরের কষ্টগুলো কি দেখতে পেল না? শ্রাবণকে চুপ করে শুয়ে থাকতে দেখে নিজের চোখের পানিগুলো মুছে তার সামনে থেকে উঠে গেল স্নিগ্ধা। কেবিন থেকে বেরিয়ে দেখলো সবাই কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। সেও তাদের সামনে গেল। স্নিগ্ধা তাদের কাছে গিয়ে প্রশ্ন করলো, ডক্টর কি বলেছে? ওনাকে বাসায় নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, তবে সাবধানে। একটু রেস্ট নাকি তারপর না হয় ওকে নিয়ে যাব। একটু রেস্ট নিক, তারপর না হয় ওকে নিয়ে যাব। কথার মাঝেই স্নিগ্ধাকে ডেকে উঠল মহিমা। স্নিগ্ধাকে এক পাশে নিয়ে দাঁড় করিয়ে দিল সবার থেকে আলাদা করে। আচ্ছা স্নিগ্ধা, শ্রাবণের সঙ্গে তোমার কিছু হয়েছে? মানে তোমাদের মধ্যে সম্পর্কটা কি ঠিক আছে না? মহিমার কথায় কিছুটা অবাক হয়ে চেয়ে আছে স্নিগ্ধা। দেখো স্নিগ্ধা, আমার মনে হয় তোমাদের সম্পর্কটাকে আর একটু আগানো দরকার। তুমি কি মনে করো আমি জানি না, তবে আমার মনে হয় শ্রাবণের ভালোবাসায় কোনো খুঁত আমি দেখিনি। একটা মানুষকে যতটুকু সম্মান দিয়ে আগলে রাখা যায়, তার সবটুকু না হোক কিছুটা হলেও শ্রাবণ তোমাকে দেওয়ার চেষ্টা করে।
জীবনে হাজারো মানুষ আসবে, কিন্তু এখন ভালোবাসার মানুষ, এমন আগলে রাখার মতো মানুষ কেউ আসবে না কখনো। আচ্ছা, শ্রাবণের প্রতি কি তোমার মনে একেবারেই কোনো অনুভূতি হয়নি? আমার জানা মতে একটা মানুষের প্রতি যখন অপর আরেকটা মানুষ কেয়ার করে, তাকে আগলে রাখে, তার প্রতি সেই মানুষটার কিছুটা না হলেও আবেগে অনুভূতি থাকে। তোমার কি তেমন কিছু কখনো মনে হয়নি? স্নিগ্ধার চোখ দিয়ে পানি পড়ছে। সে বেঞ্চে বসে পড়েছে। স্নিগ্ধা, তুমি কি শ্রাবণকে ভালোবাসো? আপু, আমি যেটুকু বুঝেছি, ভালোবাসা জিনিসটা না কেউ মুখে ফুটে স্বীকার করে, আর কেউ তা বুকের ভেতর আগলে রাখে। পৃথিবীতে দুই প্রকৃতির মানুষ হচ্ছে এরা। আমার আর শ্রাবণ ভাইকে সেই স্তরে অনায়াসেই রাখতে পারো তুমি। আমি এসব প্রেম ভালোবাসা কিছুই বুঝতাম না। হঠাৎ করে একদিন বুঝলাম, ওনার সান্নিধ্য পেলে আমি ভালো থাকি। ওনার হুটহাট কাছে আসা, রাতে বেলকনিতে হাতে গিটার নিয়ে পাগলামো করা, চকলেট ভর্তি বক্সগুলো টেবিল ড্রয়ারে লুকিয়ে রাখা, সব কেমন আমার কাছে অন্যরকম লাগে। সবচেয়ে বড় কথা কি জানো, তার গলার স্বরটাও আমার খুব টানে। এই যে হঠাৎ তার অ্যাক্সিডেন্টের মধ্যেই আমার মনে হলো আমি নিঃস্ব হয়ে যাব যদি কোনো খারাপ কিছু হয় ওনার। আমি না অন্য মানুষের মতো হেঁটে হেঁটে প্রতিটা মুহূর্তে ভালোবাসি কথাটা বলতে পারি না, তাই আমার দ্বারা হয় না আপু। আমি এতটাই অকর্ম, তার কাছে প্রকাশও করতে পারি না আমিও তাকে ভালোবাসি। তার মতো করে না, আমার ভালোবাসা প্রতিটা মুহূর্তের চঞ্চলা প্রেমিকার মতো নয়, নীরবে ভালোবাসি আমি তাকে। বুঝেছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হয়তো তুমি আর শ্রাবণ দুজন দুই মেরুর, দিন শেষে দুজনই দেখো সবার থেকে আলাদা হবে, সব ঠিক হয়ে যাবে। জানো তো স্নিগ্ধা, যারা কেউ কেউ না ভালোবাসার খুব কাঙ্গাল থাকে, তাদের মধ্যে ভালোবাসার গভীরতাটা খুব গভীর থাকে। তাই বলবো, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তুমিও ওর মতো করে ওর পাগলামি আর আবেগ অনুভূতিতে সাড়া দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের পরামর্শে শ্রাবণকে নিয়ে স্নিগ্ধা গাড়িতে করে বাসায় ফিরেছে। বাসায় এসে তাসদিদের সাহায্যে রুমে শুয়ে দিল শ্রাবণকে। শ্রাবণী বলেছে তাকে তার রুমে শুয়ে দিতে। তাসদিদকে আর উৎপলকে বিদায় করে স্নিগ্ধা শ্রাবণের জন্য স্যুপ গরম করে নিয়ে আসলো। বেড সাইড টেবিলের উপর থেকে শ্রাবণকে উঠিয়ে বসানোর চেষ্টা করতে চাইলে শ্রাবণ হাত সরিয়ে ফেলল। স্নিগ্ধা জোর করে শ্রাবণকে ধরে উঠিয়ে বসিয়ে দিল। খুব কষ্ট হচ্ছিল স্নিগ্ধা শ্রাবণকে ধরে উঠাতে। ভারী শরীরের অধিকারী লম্বাটে একটা ছেলেকে উঠানো তার সাধ্যে নেই। শ্রাবণও কিছুটা চেষ্টা করলো নিজ থেকে। স্নিগ্ধা শ্রাবণকে বসিয়ে বলল, স্যুপটুকু খেয়ে নিন। আমি খাবো না। না, শুনবো না। আমার কাউকে খাইয়ে দেওয়া লাগবে না, দয়া দেখিয়ে খাওয়াতে আসবেন না। এখানে দয়ার কথা আসছে কেন? আমি অসুস্থ বলে আমাকে দয়া দেখিয়ে খাইয়ে দিতে এসেছেন, তাই বললাম। আজে বাজে কথা বন্ধ করে স্যুপটা খেয়ে নিন। পুরো বাসাটা কিন্তু খালি। কথা না শুনলে ভাঙা হাতে এমন চাপ দিব না, একদম বাপ বাপ করে চিল্লানি দিলেও কেউ আসবে না। তাই কথা কম, কাজ বেশি। স্যুপটা খেয়ে ফেলুন আর তাড়াতাড়ি করে সুস্থ হওয়ার চেষ্টা করুন। কত ভার আপনার শরীরে সেটা দেখেছেন? আমার ভার বেশি? ইউ মিন আই এম সো ফ্যাট? আমি তা বলিনি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আপনার মতো প্রাপ্তবয়স্ক একটা যুবককে আমার মতো আধমরা মেয়ের পক্ষে টানা সম্ভব না। তাহলে তোর আমাকে ধরে উঠাতে হবে না, ইভেন তোর কোনো সাহায্য লাগবে না। স্নিগ্ধা শ্রাবণের কোনো কথা না শুনে স্যুপের বাটি থেকে জোর করে শ্রাবণকে স্যুপ খাইয়ে দিল। দেখলেন কিভাবে আমি খাইয়ে দিলাম? তাই চুপচাপ খেয়ে নিন। এসব নাটক বন্ধ করেন। যত না খেতে চাইবেন তত জোর করে খাইয়ে দিব আমি। কোনো লাভ নেই, বুঝলেন? এখন থেকে আমি আপনাকে খাইয়ে দিব আর আপনি শুয়ে শুয়ে সহ্য করবেন। স্নিগ্ধা এটা বলেই স্যুপের বাটি নিয়ে উঠে গেল। রাত প্রায় 12টা বেজে 55 মিনিট। স্নিগ্ধা ঘরের সব কিছু গুছিয়ে শ্রাবণের রুমে এলো। রুমে এসে দেখলো শ্রাবণ ঘুমিয়ে আছে। শ্রাবণের সামনে দাঁড়িয়ে বলল, কিছু লাগবে? বলুন, আমি নিয়ে আসছি। না। তাহলে উঠছেন কেন? ওয়াশরুমে যাব। আমায় বলুন। তুই পারবি না। আরে দেখি আপনি যেতে পারবেন নাকি। সেই অবস্থায় আপনি নেই, আরো আঘাত বাড়িয়ে দিবেন। স্নিগ্ধা শ্রাবণকে ধরে উঠিয়ে দিল। শ্রাবণের ডান হাতটা নড়ে গেলেও বাম হাতটা কিছুটা ঠিক আছে। বাম হাতে কিছুটা টান পড়েছিল। ব্যথা খুব বেশি একটা নেই, তবে একটু হাতে জোর দিলেই ব্যথা বেড়ে যায় তার। ওয়াশরুমের সামনে দাঁড় করিয়ে দিল শ্রাবণকে স্নিগ্ধা। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানার সামনে যেতেই স্নিগ্ধা তাকে ধরেই শুয়ে দিল। শ্রাবণ শুয়ে পড়ার পর স্নিগ্ধা শ্রাবণের অপর পাশে শুয়ে পড়ল খুব সাবধানে, যেন শ্রাবণের হাতে না লাগে। কয়েক মিনিট পর স্নিগ্ধা শুনতে পারল শ্রাবণের ভারী নিঃশ্বাসের শব্দ। ঘুমিয়ে পড়েছে শ্রাবণ।
স্নিগ্ধা শ্রাবণের দিকে ফিরে তাকালো। ফর্সা হলেও অনেক সময় অনেকের চেহারা তেমন সুন্দর হয় না, কিন্তু শ্রাবণের একটা জিনিস স্নিগ্ধা খেয়াল করলো, ছেলেটার চেহারায় একটা মায়া কাজ করে, যা অন্যদের মধ্যে পাওয়া যায় না। স্নিগ্ধা শ্রাবণের দিকে তাকিয়ে চেয়ে চোখ বুঝে ফেলল। ক্লাস টিচারকে ফোন করে জানিয়ে দিল স্নিগ্ধা এই কয়েকদিন আসতে পারবে না সে। পুরো সপ্তাহ খানেক লেগেছে শ্রাবণের কিছুটা সুস্থ হতে। এই কয়েকদিন শ্রাবণের দিকে খুব ভালোভাবে খেয়াল রেখেছে স্নিগ্ধা। পুষ্পিতাকে রেখে ঢাকায় চলে এসেছেন সাজ্জাদ সাহেব প্রায় 4 দিন হলো। ঢাকায় এসেই দেখলেন ভ্রাতুষ্পুত্র হাত ভেঙে বিছানায় পড়ে আছে, আর তাকেই কিনা দিনরাত সেবা করে যাচ্ছে হাঁটুর বয়সী তার ভগিনী কন্যা। সাজ্জাদ সাহেব দুজনের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছেন। একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দুজন এই শহরে পড়ে আছে, তাদের জানায়নি পর্যন্ত। এত সাহস আজকালকার ছেলে মেয়েদের! বাড়ি থেকে এসে অবস্থা দেখে অনেক বকাবকি করেছেন দুজনকে। জবাব এলো দাদুর এই অবস্থায় এমন কথা শোনানো মানেই চিন্তা বাড়িয়ে দেওয়া। সাজ্জাদ সাহেব আর কিছুই বললেন না এদের কথার বাইরে। ক্রমশ দিনগুলো কিভাবে যেন চলে যাচ্ছে। এই তো কদিন আগেই শ্রাবণের উপর দিয়ে কত বড় বিপদ গিয়েছিল। দেখতে দেখতে কাছের মানুষটা আবার সুস্থ হয়ে গিয়েছে। এই মানুষটার কিছু হলে যে নিজেকে ঠিক রাখতে পারবে না। প্রায় মাসখানেক লেগেছিল শ্রাবণের হাত পুরোপুরি ঠিক হতে। রেজাল্ট বের হচ্ছে আজ স্নিগ্ধার। এক পাশে ছোট্ট মামাতো ভাই স্বামীকে কোলে নিয়ে বসে আছে মামি, আরেক পাশে রেজাল্টের চিন্তায় কম্পিউটারের মনিটরে সজোরে আঘাত করছে শ্রাবণ। রেজাল্ট দেখার জন্য প্রায় আধ ঘন্টা ধরে কত চেষ্টা করলো, কিন্তু ফলাফল শূন্য। বাড়ি থেকে ফোন করছে সবাই। স্টেডিয়াম আর বাংলাদেশের রেজাল্টের সময়টা খুব টান টান মুহূর্তের হয়। স্নিগ্ধা টেনশন নিয়ে দাঁড়াতে পারছে না। টেনশনে সে এক জায়গায় স্থির হয়ে বসতে পারছে না। একবার উঠে তো আরেকবার বসছে। সার্ভারের সমস্যার কারণে রেজাল্ট দেখতে পারছে না শ্রাবণ। কম্পিউটার টেবিল থেকে উঠে পিছন ফিরে দেখলো চাচি আম্মু দাঁড়িয়ে আছে। স্নিগ্ধাকে খুঁজে দেখলো না, নেই মেয়েটা। কোথায় গেল? খুব ভয় পেয়েছে মনে হয়। দৌড়ে চলে গেল স্নিগ্ধার রুমে। রুমের কোনায় বসে আছে স্নিগ্ধা। শ্রাবণ স্নিগ্ধার কাছে বসে বলল, এখানে বসে আছিস কেন? টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। ভবিষ্যতের ডাক্তার না হলে কি হয়েছে, আমি আছি না? আমার উপর তুই ট্রিটমেন্ট করবি, তোর ভালোবাসার ট্রিটমেন্ট করবি, আর আমি সুস্থ হয়ে যাব। মুখে হাজারো চিন্তার ছাপের মাঝেই হেসে ফেলল স্নিগ্ধা। শ্রাবণের বুকে মাথা রাখল, প্রাণ ভরে নিঃশ্বাস ছাড়ল। শ্রাবণ স্নিগ্ধাকে বুকে জড়িয়ে ধরল। প্রায় 20 মিনিট পর শ্রাবণ স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে নিজের রুমে আবারও আসলো। রেজাল্ট চেক করে দেখলো প্রায় 10 মিনিট পরেই রেজাল্ট বের করে সে নিজেই চিৎকার করে উঠল। স্নিগ্ধা আসতেই তাকে জড়িয়ে ধরে বলল, তোর স্বপ্ন পূরণের সময় হয়ে গেছে স্নিগ্ধা। দেখেছিস তুই কেমন রেজাল্ট করলি? দাঁড়া, চাচ্চুকে ফোন করে জানাচ্ছি। হ্যালো চাচ্চু, স্নিগ্ধার রেজাল্ট বেরিয়েছে, গোল্ডেন A+ এসেছে। মিষ্টি কিন্তু বেশি আনতে হবে। স্নিগ্ধার দিকে তাকিয়ে দেখলো ভিজা ভিজা চোখ নিয়ে দাঁড়িয়ে আছে। কতটা সময় দুজনে ব্যয় করেছে। স্নিগ্ধার পড়ার দিকে খেয়াল রাখতে গিয়ে শ্রাবণ নিজের পড়ায়ও মনোযোগ দিতে পারেনি। সারাটা বছর স্নিগ্ধার পিছনে দিয়ে নিজের পরীক্ষায় টান টান পাশ করে এসেছে। নিজের পরীক্ষায় এমন করেছে, স্নিগ্ধা যদি কিছু বলতো তাহলে বলতো, আমি চাকরি দিয়ে কি করব, আমার বাবার এত বড় ফ্যাক্টরি কে চালাবে? সিরিয়াসলি? শ্রাবণের কথা শুনে স্নিগ্ধা মাঝে মাঝে অবাক হয়ে যায়। এটাও কোনো কথা? দাদা আর বাবার কোম্পানি দেখবে বলে টান টান পাশ করেছে, আর বউকে ডাক্তার বানানোর জন্য জোর দিচ্ছে। পুরো বিল্ডিংয়ে নিজ হাতে মিষ্টি বিতরণ করেছে শ্রাবণ। বিকেল বেলায় পূর্বী ও অন্যান্য বান্ধবীদের একাংশ এসেছে। পূর্বী A+ পেয়েছে। স্নিগ্ধার রেজাল্ট শুনেই পূর্বী খুশিতে জড়িয়ে ধরেছে। দুজনের খুশির সীমা নেই। তবে খুব কষ্টের বিষয়ও বটে, হয়তো দুজনের আর একসঙ্গে চলা হবে না। পূর্বীর ভাই আরমান আর তার বাবা পূর্বীকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করিয়ে দিবে। পূর্বীও সিদ্ধান্ত নিল সে ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে পড়বে। স্বামীর সঙ্গে কিছুক্ষণ দুষ্টুমি করে রুমে এসেছে স্নিগ্ধা। স্বামীর বয়স প্রায় 3 মাস। টুকুর টুকুর চোখ করে মাকে খুঁজে আর মাঝে মাঝে রেগে গিয়ে স্নিগ্ধার চুল টেনে ধরে। স্নিগ্ধার স্বামীকে খুব করে আদর করে দেয়। পুতুলের মতো দেখতে স্বামী। নিষ্পাপ মুখটা নিয়েও যখন তাকিয়ে থাকে, সত্যি খুব ভালো লাগে স্নিগ্ধার। পুষ্পিতার কোলে স্বামীকে দিয়ে রুমে এসে দেখলো শ্রাবণ লাইট বন্ধ করে রেখেছে। স্নিগ্ধা লাইট জ্বালাতেই তার হাত ধরে হ্যাচকা টান দিয়ে বলল, হুশ, লাইট জ্বালাবি না। কেন? যা বলেছি তা কর। কেন? এত কেন কেন করছিস কেন? চুপচাপ দাঁড়িয়ে থাক। হঠাৎ করে স্নিগ্ধার দু চোখ বন্ধ করে বলল, আয়। কোথায়? কিসের জন্য? এত প্রশ্ন করিস না, হাঁটতে থাক। বিছানার কাছে নিয়ে দাঁড় করিয়ে দিল শ্রাবণ।
লাইট বন্ধ থাকা অবস্থায় চোখের উপর ওড়না দিয়ে গিট দিয়ে দিল। অন্ধকার অবস্থায় হাতের মুঠোয় কিছু একটার আভাস পেয়েছে স্নিগ্ধা। হুট করে সব আলো জ্বালিয়ে দিল শ্রাবণ। রুমের দরজা বন্ধ করে দিল। স্নিগ্ধা আর দাঁড়িয়ে থাকতে পারল না, চোখে বাঁধা ওড়না সরিয়ে ফেললো ঝট করে। বিছানায় লাল গোলাপের পাপড়ি শেপ দিয়ে আঁকা লাভ ইউ ওয়াইফি। হাতের মুঠোয় রাখা চিরকুটে তাকিয়ে দেখলো খুব সুন্দর করে লেখা। প্রিয়া, জীবনে প্রেম নিয়ে কখনো কোনো ভাবনা ছিল না জানো? মনে আছে বিয়ের আগে তোমার আর আমার সম্পর্কটা দুজনেই জানতাম একদিন না একদিন আমাদের বিয়ে হবে, কিন্তু কখনোই কেউ কাউকে তেমন একটা পাত্তা দিতাম না। সারাদিন দুজনে মিলে ঝগড়া করতাম। আমার থেকে তুমি ঝগড়া করতে বেশি, পায়ে পায়ে ঝগড়াটা অবশ্য তুমি করতে। আমিও রেগে যেতাম। দু চক্ষের বিষ ছিলে তুমি। সেই বিষকে মধুতে রূপান্তর করতে দাদু আমাদের দুজনকে এক করে দিলেন। তখন বেশ রাগ হতো দাদুর উপর। কেন দাদু এমন করলো? কেন আমাদের বিয়ে দিয়ে দিল? আমাদের কথাটা অন্তত একবার ভাবতে পারতো। দাদুর উপর রাগটা যেমন বেড়েছিল তেমনি সেই রাগটা কমে গিয়েছিল। তোমার মনে আছে দাদির বলা কথাটা, দুজন মানুষ যখন একসঙ্গে থাকবে তখন ঠিকই দুজনের মায়া বেড়ে যাবে। এই জিনিসটা আমার মাথায় বাড়ি দিলেও আমি মাথায় আনিনি, কিন্তু আস্তে আস্তে করে পুরোটা সময় এই কথাটা আমার মাথায় গেঁথে গেল। সত্যি আমার ক্ষেত্রেও কেমন জিনিসটা মিলে গেল একদম। তোমার কাছে আসা, তোমাকে একটু চোখের আড়াল হতে দেখলেই আমার কেমন যেন লাগতো। দাদু সত্যিই বলেছিলেন সম্পর্কটা না অনেক সময় এমনই হয়ে যায়। তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে কেমন স্বপ্নের মতো মনে হয়েছিল। ভয় হতো তুমি যদি আমাকে এই গভীর ভালোবাসার মুহূর্তে আমার হাত ছেড়ে দাও তখন। কিন্তু সেই মুহূর্তে আমার আশার বাতি জ্বলে উঠেছিল যখন আমি অসুস্থ হয়েছিলাম। কিভাবে জানো? যখন তুমি আমাকে আমার অসুস্থতার সময় মাঝে মাঝে আমার কপালে চুমু দিয়ে সঙ্গে ওপাশ ফিরে শুয়ে যেতে, কখনো বা খুব সকালে ঘুম থেকে উঠে আমার কপালের চুলগুলো সরিয়ে বলতে ভালোবাসি, কিন্তু কখনোই এই কথাটা তুমি আমার সামনে সরাসরি বলতে না, অন্যদের মতো জোর গলায় দাবি করতে না। আমি তখন থেকে বুঝলাম তুমি ভালোবেসে স্বীকার করার মানুষ নও, তুমি হৃদয়ের গভীরে রাখা ভালোবাসার উদাহরণ মাত্র। ভালোবাসি আমার প্রিয়তমাকে, যে আমাকে হাজারবার মুখে ভালোবাসি না বলে হৃদয় থেকে ভালোবাসে। ইতি তোমার প্রেমিক স্বামী। চিঠিটা পড়ে স্নিগ্ধার মুখটা কেমন লজ্জায় লাল হয়ে গেছে। শ্রাবণের দিকে তাকাতে পারছে না। চিঠিটা বেড টেবিলের উপর রেখে শ্রাবণের দিকে তাকিয়ে দেখলো সে বারান্দায় দাঁড়িয়ে আছে। শ্রাবণের সামনে দাঁড়াতেই শ্রাবণ স্নিগ্ধার দিকে ফিরে তাকালো, আর স্নিগ্ধা ফ্লোরে। স্নিগ্ধা আবার উপরে তাকালো, সব লজ্জা ভুলে শ্রাবণকে জড়িয়ে ধরলো। এত কেন ভালোবাসেন? জানি না। যদি হারিয়ে যাই? হারাতে দিব না। কি করবেন? শেকল দিয়ে বেঁধে দিব। কষ্ট পাবো যে। এই শেকল লোহার শেকল নয়, ভালোবাসার শেকল। ভালোবাসার শেকল? ভালোবাসার শেকল বাঁধছিনিস? প্রেমের যেমন বাঁধ থাকে তেমনি ভালোবাসার শেকল থাকে, যা তোকে আমার কাছে টেনে আনবে, কোনো বাধা ছুঁতে পারবে না। শ্রাবণের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে মিশে আছে স্নিগ্ধা। শ্রাবণ স্নিগ্ধাকে নিয়ে রুমে চলে গেল। ভালোবাসার নতুন অধ্যায় যে আজ থেকে তাদের শুরু। অনকোলজি বিভাগটা কোথায় ম্যাডাম? এই তো সামনে গিয়ে সিঁড়ি দেখতে পারবেন, সিঁড়ির ঠিক হাতে বামে 3 তলায় গিয়ে দেখবেন অনকোলজি ডিপার্টমেন্ট। ধন্যবাদ। কাউকে খুঁজছেন? আমার স্ত্রীকে খুঁজতে এসেছি। ও, রুগীর কোনো সমস্যা হয়েছে? ও। নতুন করে দুজনের ভালোবাসারও শুরু। ক্যান্সার শিশু ওয়ার্ডের বাচ্চাগুলোকে দেখে এসেছে স্নিগ্ধা। বাচ্চাগুলোর দিকে তাকালে তার খুব খারাপ লাগে। তার নিজের ঘরেও এখন 2 সন্তান। একজনের বয়স 4 বছর, একজনের বয়স মাত্র 1.5 মাস। পিচ্ছিটার ছবি মোবাইলে লক অপশনে দেওয়া। লক খুলতে গিয়েই বারবার ছেলেটার ছবি চোখে পড়ে। বাচ্চাগুলো সারাদিন দাদি আর ছোট দাদির কাছে থাকে। মায়ের থেকে বাবা তাদের কাছে খুব প্রিয়। ছবিগুলোতে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। ব্যাগ গুছিয়ে উঠতে যাবে এমন সময় দরজা খুলে প্রবেশ করলো বছর 36-এর একজন যুবক। প্রবেশ করলো চোখে চশমা পরা, হ্যাংলা পাতলা লম্বাটে ধরনের ছেলেটা এখন একদম বলিষ্ঠ রূপ ধারণ করেছে। দরজায় নখ দিয়ে নিজের উপস্থিতি জানান দেওয়ার সঙ্গে সঙ্গে ফিরে তাকালো ডাক্তার স্নিগ্ধা। ষোড়শ পেরিয়ে এখন তার 30 বছর হলো। শ্রাবণকে দেখে বলে উঠল, তুমি হঠাৎ এখানে? রোদ্রি কোথায়? বাসায় পৌঁছে দিয়েছি। ও হ্যাঁ, আমি তো আগেই তৈরি হয়ে আছি, বের হব, চলো। বাসায় আসার পর স্নিগ্ধার কোলের উপর লাফিয়ে উঠল তার ছেলে সূর্য, আর মেয়ে রোদ্রি দৌড়ে এলো মায়ের কাছে। স্নিগ্ধা
তাদের দুজনকে নামিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সূর্যকে খাইয়ে দিল, তারপর রৌদ্রিকেও খাইয়ে দিল। রাত প্রায় তখন 10টা বাজে প্রায়। স্নিগ্ধা সব কাজ সেরে কফি বানিয়ে এসে শ্রাবণের কাছে বসে দাঁড়িয়ে বলল, কি ভাবছো? ভাবছি মানুষটা আমাদের খুব সহজে এক করে দিল, তাই না? দেখতে দেখতে আমাদের সংসারের আজ 13 বছর, 2 সন্তান হলো, আমরা আমাদের পথ বেছে নিলাম, কত সময় পেরিয়ে গেল, তাই না? শ্রাবণ স্নিগ্ধার হাত থেকে কফি নিয়ে বলল, জানো একটা জিনিস না আমি আজও বুঝি না। কি? সবাই বুড়ো হয়ে যায়, সবার বয়স বাড়ে, কিন্তু তোমার বাড়ে না? এক্স্যাক্টলি এই কথাটাই বলতে চাইছিলাম। কাহিনী কি বলো তো? সারাদিন অফিসে দৌড়াচ্ছ, রঙ্গনকে একটু দৌড়াতে দাও, একটু জিম করে শরীর ফিট রাখো। তো তা তো করবে না, এখন বোঝো। অবশ্য তুমি এতটাও ভুঁড়িওয়ালা হন। আমার ভুঁড়ি বের হয়েছে? ভুঁড়ি এই যে এইটুকু দেখেছো, কেমন টি শার্ট টুপকে বের হয়ে আছে। আগে কি হ্যাংলা ছিলে, আর এখন কি হয়ে গেলে? তাই? তাহলে আর থাকছো কেন? চলে যাও। ওমা, রাগ করছো কেন বাবুর বাবা? তুমি জানো না, পৃথিবীর যত সুদর্শন পুরুষ আসুক না কেন, আমার কাছে আমার বাবুর বাবাই সেরা। সত্যি? সত্যি, তুমি আমার কাছে শ্রেষ্ঠ পুরুষ, আমার প্রাণ প্রিয়। আর তেল মেরো না, এত তেল মারলে মোমের মতো গলে যাব, পরে নিঃশেষ হয়ে যাব। এই একটা গান শোনো না বাবুর বাবা, তোমার হুটহাট রাত করে গান গাওয়ার স্বভাবটাকে তুমি মিস করি আমি খুব। প্লিজ একটা গান গাও। শ্রাবণ প্রিয়তমার দিকে একবার তাকিয়ে গেয়ে উঠল তার পছন্দের গান। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। স্নিগ্ধা শ্রাবণের দিকে তাকিয়ে হেসে দিল। আর শ্রাবণ জ্যোৎস্নার আলোয় প্রেয়সীর হাস্যোজ্জ্বল মুখে চেয়ে আছে। বছর পেরিয়ে যায়, দিন গড়িয়ে যায়, তবু ফুরায় না অনন্ত এই প্রেম আর ভালোবাসা। সমাপ্ত।